প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে হিসাব বিজ্ঞান ক্লাসে। আমরা আজকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রস্তাবিত ইউনিভার্সিটি এটার জন্য আজকে আমরা তোমাদেরকে হিসাব বিজ্ঞানের একদম বেস্ট একটা সাজেশন প্রোভাইড করব এবং সাথে সাথে আমরা প্রিভিয়াসের কিছু কোশ্চেন সলভ করব, যেই কোশ্চেনগুলো তোমাদের সময় আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, তোমরা অনেকে রিকোয়েস্ট করছো যে ভাইয়া আমাদেরকে অ্যাটলিস্ট কী করেন, আমাদেরকে 2টা বা 3টা ক্লাস দেন। আমরা শুধু হিসাব বিজ্ঞান 2টা-3টা ক্লাস দিচ্ছি না, আমরা ওভারঅল তোমাদের কমার্সের সাবজেক্টগুলোর উপরে কি একদম পূর্ণাঙ্গ একটা রুটিন অলরেডি প্রকাশ করে দিচ্ছি। ঠিক আছে, তার মানে এডুকেশন দেখো এই জায়গায় ব্যতিক্রম, যেখানে আমরা এখনও 23-24-25 সেশনের স্টুডেন্ট নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, তাদেরকে একদম শুরু থেকে এই পর্যন্ত সার্ভিস দিয়ে যাচ্ছি। এখন তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমরা এখনও কি করতেছি, এখনও সার্ভিস দিচ্ছি। ঠিক আছে, তো প্রত্যেকেই যারা যারা জয়েন করছো ক্লাসটিতে প্রত্যেককে ওয়েলকাম করছি। সবাই ক্লাসটি শেয়ার করে দিব এবং বন্ধুদেরকে মেনশন করে দিব। ঠিক আছে, শুধু আজকে না, আমাদের কিন্তু আগামীকালকেও ক্লাস আছে। সো অবশ্যই তোমরা রুটিনটা সবাই সেভ করে রাখবা এবং এই অনুসারে যদি রেগুলার ক্লাস করো তাহলে ইনশাল্লাহ তোমার সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য একদম কমার্সের প্রিপারেশন হবে 100তে 100। ঠিক আছে, আমাকে একটু এনশিওর করো সব কিছু ঠিকঠাক কিনা, আর পাশাপাশি সাউন্ড থেকে শুরু করে সব কিছু শোনা যাচ্ছে কিনা এটা একটু বলো। তারপর প্রত্যেকে একটা করে শেয়ার করে দাও, যেহেতু তোমাদের জন্যই এই ক্লাসগুলো নেওয়া। ঠিক আছে, সো তোমাদের কিন্তু অনেক দায়িত্ব। ওকে, আমি দেখতে পাচ্ছি এখানে সাউন্ডটা ক্লিয়ার আছে। সো তারপর আমাকে একটু বলো তোমরা সব কিছু ঠিকঠাক কিনা। সো কাজিয়া সুমাইয়া নূর জয়েন করছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। তো দেখো একটু কথা বলি, সেটা যদি তুমি প্রিভিয়াসের 7 কলেজের কোশ্চেন দেখবা 7 কলেজের কোশ্চেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হুবহু রিপিট হয়। ঠিক আছে, তার মানে এই বছরে তোমাদের যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা হচ্ছে না, তারপরে ওদের যে প্যাটার্নটা আগের, এটা কিন্তু কখনোই ব্রেক করবে না। এবং আজকের ক্লাসে আমি তোমাদেরকে এমন কিছু টপিক দিব যে টপিকগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, এবং আমরা যে কোশ্চেনগুলো সলভ করব এখান থেকে দেখবা হুবহু কোশ্চেন কমন পাবে। ঠিক আছে, আমরা একটু ডিটেলস আলোচনা করব, তোমাদেরকে দেখাবো আসলে 7 কলেজে কী কী আছে। আমরা যদি একটু দেখি, এখানে এই বছর দেখো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আবেদন মোট সংখ্যা 73,496 জন। ঠিক আছে, বিজ্ঞান বিভাগ 31,065 জন, মানবিক বিভাগ 24,984 জন, আর বাণিজ্য বিভাগ 17,447 জন। ঠিক আছে, এই তোমার আবেদন সংখ্যা। ওকে, তারপর যদি আমরা একটু দেখি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আসন সংখ্যা কতগুলো করে আছে প্রত্যেকটি ইউনিভার্সিটির জন্য। এখানে 3টে ইউনিট দেওয়া আছে, বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য ইউনিট। বাণিজ্য ইউনিটের জন্য 1885টা সিট আছে। ঠিক আছে, সো দেখো সিট সংখ্যা কিন্তু অনেক, এবং এখানে চান্স পাওয়াটা কিন্তু খুবই সহজ। কারণ তুমি যদি প্রিভিয়াসের 7 কলেজের কোশ্চেন দেখো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবা যে আসলে কোশ্চেন প্যাটার্নটা কেমন। এবং যারা শুরু থেকে প্রিপারেশন নিছো, এখানে আমি রিকোয়েস্ট করব যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন ব্যাংকটা এটা পড়বে, এখান থেকে হুবহু কমন পাবে। ঠিক আছে, আর সবচেয়ে বেশি জোর দিতে হবে 7 কলেজের প্রশ্নে। প্রিভিয়াসের 7 কলেজের প্রশ্নগুলো যদি তুমি ভালো করে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এখান থেকে একদম হুবহু কমন থাকবে। ঠিক আছে, এবং এটা ভালো করে প্র্যাকটিস করলে তোমার প্রিপারেশন মোটামুটি গুছানো হয়ে যাবে, আর আমাদের ক্লাসগুলো করলে তো ইনশাল্লাহ পুরোপুরি গুছানো হবে। ঠিক আছে, আমরা তোমাদেরকে হেল্প করবো সর্বোচ্চটা দিয়ে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এখানে তাহলে সিট সংখ্যা তো অনেক সিট আছে। এখনও যারা কোথাও চান্স হয় নাই, সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছি, তারা চাইলে কি এখানে পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, জাস্ট যে কয়দিন আছে বাকি, এই সময়টুকু যদি প্রপারলি ইউজ করো তাহলে তোমার প্রিপারেশনটা একদম গুছানো হবে ইনশাল্লাহ। ওকে, প্রত্যেকে একটু শেয়ার করো, দ্রুত শেয়ার করো, সবাই একটু শেয়ার করে ডান লিখো। ঠিক আছে, শেয়ার করে একটু ডান লিখো। এখন এখানে দেখো তিতুমির কলেজ আছে, সরকারি বাংলা কলেজ, তারপর যদি দেখি আমরা বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সরাদউদ্দিন কলেজ, হ্যাঁ তিতুমির কলেজ আছে। এখানে ডিটেলস দেওয়া আছে যে কতগুলো করে সিট আছে, এটা আমরা তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, এখান থেকে দেখে নিবা যে কোন বিশ্ববিদ্যালয়ে কয়টা করে সিট আছে কোন সাবজেক্টের জন্য। ঠিক আছে, আমরা ডিরেক্টলি কোশ্চেন সলভ করব এবং তোমাদেরকে একটা সাজেশন প্রোভাইড করব। ঠিক আছে, এই সাজেশনটা শেষে গিয়ে আমি দিব, শুরুতেই কোশ্চেন অ্যানালাইসিস করব আমরা এবং দেখব যে আসলে কোশ্চেন প্যাটার্নটা কেমন। ঠিক আছে, এবং এই কোশ্চেনগুলো কীভাবে তুমি শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করে পরীক্ষার হলে আনসার করবো উইদাউট ক্যালকুলেটার। সো এই ট্রিক্সগুলো আমি দেখাই দিব, বুঝতে পারছি? এই ট্রিক্সগুলো তোমাদেরকে দেখাবো। তো তার আগে সবাই যেটা করতে হবে সেটা একটা করে শেয়ার করতে হবে এবং বন্ধুদেরকে মেনশন করে দিতে হবে। ঠিক আছে, আমরা ক্লাস নিচ্ছি শুধুমাত্র তোমাদের অনুরোধে,
সবাই বলছো যে ভাইয়া আমাদেরকে শেষ সময় কিছু ক্লাস দেন, এটা আমাদের জন্য অনেক বেশি দরকার। সো এই জন্যই কিন্তু হচ্ছে ক্লাসগুলো দেওয়া, ফ্রি ক্লাস, এবং পূর্ণাঙ্গ একটা রুটিন আমরা তোমাদের অলরেডি দিয়ে দিছি, ঠিক আছে? সো অবশ্যই তোমাদের একটু বেশি রেসপন্স করতে হবে, বুঝতে পারছি? ওকে, সবাই একটু শেয়ার করো, প্রত্যেকে শেয়ার করে দেই। ওকে, তো দেখো প্রথম যেই কোশ্চেনটা দেখতে পাচ্ছ, আমরা আজকে হচ্ছে বিশেষ করে 24-25 সেশনের কোশ্চেন সলভ করব 7 কলেজের। এখন এই কোশ্চেনটা তুমি দেখে হচ্ছে তোমার কাছে পরিচিত মনে হচ্ছে, ভাইয়া এই কোশ্চেনটা তো আমি সলভ করছি। এই কোশ্চেনটা কিন্তু লাস্ট ইয়ারে আসছে এবং এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, তোমরা প্রত্যেকে জানো যে 17-18 সেশনে এই কোশ্চেনটা আসছিল এবং লাস্ট হচ্ছে তোমার 22-23 সেশনে এই কোশ্চেনটা আবার রিপিট হয়েছে। এই প্রশ্নটা কিন্তু হচ্ছে তোমার 7 কলেজে আসছে। তার মানে এই বছর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্নে দেখবা যে এই 7 কলেজের যে কোশ্চেনগুলা এই প্যাটার্নে তোমাদের কোশ্চেনটা হবে, এবং তুমি যদি 7 কলেজের কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করো ইনশাল্লাহ এখান থেকে কমন থাকবে, আর আমি তো বেস্ট সাজেশন দিবই, ঠিক আছে? তো আমরা প্রথম কোশ্চেনটা একটু দেখবো শুরুতে, দেখি এটা কে কে সলভ করতে পারি। দেখো এখানে হচ্ছে বলছে ব্যবসার পরিচালন খরচ কত টাকা। দেখো পরীক্ষায় ভালো করতে হলে, কোশ্চেন বড় হলে তাহলে কি করতে হবে, শুরুতেই হচ্ছে শেষের অংশটুকু পড়ে দেখবা যে আসলে কি চাইছে, ঠিক আছে? এই জিনিসটা ইম্পর্টেন্ট, কি চাইছে এটা হচ্ছে শুরুতে দেখবা, দেখে হচ্ছে পরে ডিসিশন নিবা যে আসলে কি করতে হবে। তো দেখো বলছে উক্ত হিসাবকালে ব্যবসার পরিচালন খরচ কত টাকা। এখন পরিচালন খরচ বের করার সূত্র কি, এটা হচ্ছে ডিপেন্ড করবে কিসের উপর, কোশ্চেনের উপর, কারণ আমরা সূত্র মুখস্থ করি না, সূত্র সিকোয়েন্স দিয়ে শিখি, তাই তো? তাহলে দেখো এখানে দেওয়া আছে তোমার হচ্ছে মোট লাভের হার 40%, নিট লাভের হার 25%। তার মানে মোট লাভ নিট লাভ দেওয়া আছে। আমরা স্টেপ নাম্বার 3-এ শিখছিলাম যে মোট লাভ থেকে যদি পরিচালন ব্যয় বাদ দেওয়া হয় তাহলে পাওয়া যায় নিট লাভ। তো সিম্পল যে তোমার হচ্ছে মোট লাভ থেকে যদি নিট লাভ বাদ দিই তাহলে আমরা পরিচালন ব্যয় পাবো। তো দেখো এখানে মোট লাভ দেওয়া আছে কত, এখানে মোট লাভ দেওয়া আছে কত, এখানে মোট লাভ দেওয়া আছে হচ্ছে তোমার 40%, ঠিক আছে? 40%। আর হচ্ছে দেখো নিট লাভ দেওয়া আছে হচ্ছে 25%, নিট লাভ দেওয়া আছে 25%। তো মোট লাভ থেকে নিট লাভ বাদ দিলে এই যে 15%, এই 15% নামই হচ্ছে কি আমাদের পরিচালন ব্যয়। এই 15%-এর নাম হচ্ছে তাহলে আমাদের পরিচালন ব্যয়, যেহেতু আমরা হচ্ছে মোট লাভ থেকে নিট লাভ বাদ দিলে পরিচালন ব্যয় পাই, ঠিক আছে? তার মানে আমরা পার্সেন্টেজটা বের করে ফেললাম 15%। এখন যে বিক্রয় মূল্য দেওয়া আছে, এই বিক্রয় মূল্য থেকে ডিরেক্ট যদি আমি পরিচালন ব্যয়ের 15% বের করি তাহলে তো পরিচালন ব্যয় কত টাকা অ্যাকচুয়ালি এটা আমরা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে কি আমরা এটা পেয়ে যাব, তাই তো? ঠিক আছে, তো আমরা অনেকে হচ্ছে অলরেডি ক্যালকুলেশন করে ফেলছি। এখন দেখো এই ম্যাথটা যদি একটু এক্সচেঞ্জ করে দেয়, কেউ তোমার সংখ্যাটা চেঞ্জ করে দিতে পারে সর্বোচ্চ, বাট তুমি কয়েক বছরের কোশ্চেন অ্যানালিসিস করলে দেখবা সংখ্যাও চেঞ্জ করতেছে না, একদম হুবহু রিপিট হচ্ছে, ঠিক আছে? তো দেখো এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে হুবহু তুমি কমন পেয়ে যাবে। তো এখানে হচ্ছে 7,80,000 টাকা। এই 7,80,000 টাকার যদি আমি 15% ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে ধরো 10% করলে 78,000 টাকা, আর 5% এটার অর্ধেক 39,000 টাকা, তার মানে 1,17,000 টাকা। এই 1,17,000 টাকাই হচ্ছে তোমাদের এখানে পরিচালন ব্যয়, এটাই হচ্ছে কি পরিচালন ব্যয়, ঠিক আছে? এটাই হচ্ছে পরিচালন ব্যয়। ওকে, এটাই হচ্ছে কি পরিচালন ব্যয়, বুঝতে পারছি? এই আমরা এখনো শেয়ার করিনি, অনেকে দ্রুত শেয়ার করো, তোমাদের জন্য ক্লাসগুলো নেওয়া হচ্ছে, বাট রেসপন্স কম পেলে কিন্তু আমরা হচ্ছে ক্লাস অফ করে দিব, ঠিক আছে? সবাই শেয়ার করো, যারা এখনো শেয়ার করো না দ্রুত একটু শেয়ার করে দেই, প্রত্যেকেই দ্রুত একটু শেয়ার করে দেই। তো প্রথম কোশ্চেনটা আমরা প্রত্যেকে বুঝতে পারছি, ক্লিয়ার? সবাই বুঝতে পারছি তো? তো দেখো এই কোশ্চেনগুলো ডিরেক্টলি তুমি কমন পাবে, ওকে? এবং বেস্ট টপিক আমরা হচ্ছে কি করে দিব, সিলেক্ট করে দিব যে টপিকগুলো থেকে কোশ্চেন আসবে। তো এটা সবার ক্লিয়ার তো? এখন দেখো এই কোশ্চেনটা হচ্ছে পরিচালন ব্যয়, তোমাদের সময় একটু এক্সচেঞ্জ করে বলতে পারে নিট লাভ কত, চাইতে পারে মোট লাভ কত, ঠিক আছে? জাস্ট সিকোয়েন্সটা মনে রাখবা, কোশ্চেনে কি কি দেওয়া আছে এটার উপর বেস করে তুমি আনসারটা বের করবা, বুঝতে পারছি? ওকে, আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে। এই যে দেখো 24-25 সেশনের যে কোশ্চেন, এই কোশ্চেনটা আমি যতটুকু দেখলাম যে প্রিভিয়াসের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেক কোশ্চেন রিপিট করছে, এবং 7 কলেজে শুধু 23-24, 24-25 সেশন না, তুমি আগের কোশ্চেনগুলো দেখলে দেখবা যে ঢাবি থেকে হুবহু রিপিট করছে। তার মানে তোমরা জাস্ট ঢাবির কোশ্চেন ব্যাংকটা পড়লে এখান থেকে কিন্তু 50%-এর বেশি কমন পাবে, ঠিক আছে? এই সিকোয়েন্সে। ওকে ওকে, সো ওকে ডান, গ্রেট। যারা যারা শেয়ার করেন তারা একটু শেয়ার করে দাও কাইন্ডলি। তারপর আমরা দেখবো পরের কোশ্চেনটা, এটা আছে হিসাব সমীকরণ থেকে, ঠিক আছে? তো দেখো এই কোশ্চেনগুলো আমরা
সর্বোচ্চ 5 সেকেন্ড লাগবে সলভ করতে, এর বেশি লাগবে না। এই শর্টকাট ট্রিক্স আমি শিখাইছি, ঠিক আছে। তারপর আমরা দুইটা নিয়মই হচ্ছে শিখবো। এখানে শুরুতে দেখো প্রতিষ্ঠানের সম্পত্তি 70,000 টাকা কমছে এবং দায় কি করছে 1,30,000 টাকা বৃদ্ধি পাইছে, তবে মালিকানা সত্ত্বেও কি প্রভাব পড়বে। এখন দুইটা এলিমেন্ট যদি দেওয়া থাকে, একটা বাড়ছে একটা কমছে, 3 নম্বরটা কি প্রভাব পড়ছে এটাই ক্যালকুলেশন করতে হবে। এটার জন্য যেটা করবা, শুরুতে হচ্ছে সমীকরণটা লিখে ফেলবা, a = l + OE, এটা শুরুতে লিখবা, ঠিক আছে। এখন দেখো শুরুতে 70,000 টাকা কি করছে, 70,000 টাকা কমছে, তার মানে মাইনাস ফিগার আছে এবং বলছে দায় কি করছে 1 লক্ষ টাকা বৃদ্ধি পাইছে, তার মানে দায় 1 লক্ষ টাকা বৃদ্ধি পাইছে। এই 1 লক্ষ টাকা বৃদ্ধি পাইছে আমরা এটা লিখে ফেললাম। এখন দেখো এই দুইটা যেহেতু লিখলাম, এবার 3 নম্বর উপাদানটা কি হবে, সমীকরণ মানে কি দুই পাশ সমান থাকতে হবে, সম্পদ পাশ দায় পাশ সমান থাকতে হবে। এখন সমান করতে হলে দেখো এখানে 70,000 টাকা মাইনাস ফিগার আছে, এখানে 1 লাখ টাকা প্লাস ফিগার আছে, তাহলে আলটিমেটলি সমান করতে হলে আমার কি করতে হবে, দেখো 1,70,000 টাকা মাইনাস ফিগার রাখতে হবে। যদি 1,70,000 টাকা আমি মাইনাস ফিগারে রাখি, তাহলে দেখো এখানেও কি মাইনাস ফিগারে 70,000, এই পাশেও কি 70,000, দুই পাশ সমান হয়ে গেল, তার মানে 1,70,000 টাকা হ্রাস পাবে। এবার আসো আমি শর্টকাট ট্রিক্সে যেভাবে শিখাই, এখানে তোমার দুইটা উপাদান দেওয়া থাকবে, হয়তো দুইটাই বাড়বে অথবা কমবে, অথবা একটা বাড়বে একটা কমবে, এরকম। তো এখানে দেখো দুইটা দেওয়া আছে যে সম্পদ 70,000 টাকা কমছে এবং দায় কি করছে বাড়ছে। আমি বলছিলাম একটা বাড়লে একটা কমলে এরকম যদি হয় তাহলে হবে যোগ, আর যদি দুইটাই বৃদ্ধি পায় অথবা দুইটাই হ্রাস পায় তাহলে হবে বিয়োগ। তার মানে এখানে দেখো 70,000 টাকা কমছে আর এটা কি করছে বাড়ছে, তাহলে হবে কি যোগ, তার মানে 1,70,000 টাকা। এবার দেখো আমরা জানি হিসাব সমীকরণের এক পাশে পরিবর্তন হইলে একটা বাড়লে আরেকটা অবশ্যই অবশ্যই কমবে, মাস্ট কমবে, ঠিক আছে। তার মানে এই যে দেখো 1 লাখ টাকা দায় বৃদ্ধি পাইছে, দায় যদি বৃদ্ধি পায় মালিকানা সত্ত্ব অবশ্যই কি করবে, কমবে। তার মানে এই যে ওই কি করছে এখানে হ্রাস পাইছে। এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স, আমি দুইটা নিয়ম শেখাই দিলাম। যারা আগে আমার ক্লাসগুলো করছো আশা করি তোমরা শর্টকাট ট্রিক্সটা ইজিলি অ্যাপ্লাই করতে পারবা, আর যারা এখন দেখলে তারাও পারবে ইনশাল্লাহ, ঠিক আছে, বুঝতে পারছি। তো দেখো হিসাব সমীকরণে যদি এরকম থাকে যে দুইটা উপাদান দেওয়া থাকবে, একটা কি প্রভাব পড়তেছে এটা তোমাদেরকে বলবে, ঠিক আছে, এটা তোমাদেরকে বলবে। ওকে, সবাই ক্লিয়ার ভাইয়া পুরা? ইয়েস, একটা বললে আরেকটা অবশ্যই কমবে। ওকে, ক্লিয়ার। আমরা চলে যাচ্ছি তাহলে পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 3। নিচের কোনটি বিপরীত হিসাব নয়? আমরা জানি একটা স্বাভাবিক হিসাবকে যে কমায় দেয় যে হিসাবগুলা, সেটা হচ্ছে বিপরীত হিসাব। এখন আমরা শুধু একটা শিখবো না, এই যে বিকল্প নামগুলা বিপরীত, তাই না, বিপরীত হিসাব, এটার আরেকটা নাম কি বলতো, প্রতি হিসাব, আরেকটা নাম কি বলতো, কন্টা হিসাব। তো যে কোনো নাম তোমার দিয়ে আসতে পারে, তার মানে কোনটা বিপরীত হিসাব নয়? আমরা জানি সম্পদকে যে কমায় দেয় সে বিপরীত সম্পদ কি কি হতে পারে, পুঞ্জীবিত অবচয়, দেনাদারে ভাট্টা সঞ্চিতি, ঠিক আছে, এগুলো কি করে, বা কুঋণ সঞ্চিতি, পুরাতন কুঋণ সঞ্চিতি, এগুলো হচ্ছে তোমার সম্পদকে কমায় দেয়, দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে বিপরীত সম্পদ। তো দেখো এখানে আমরা যদি দেখি পুঞ্জীবিত অবচয়, এটা কি, পুঞ্জীবিত অবচয় একটা বিপরীত সম্পদ। তারপরে দেখো বন্ডের ভাট্টা একটা বিপরীত সম্পদ। তারপর দেখো অনাদায়ী দেনা সঞ্চিতি বিপরীত সম্পদ। বাট এই যে ওয়ারেন্টি সঞ্চিতি এটা কিন্তু বিপরীত সম্পদ না, এই ওয়ারেন্টি সঞ্চিতি কিন্তু তোমার কি করে না, কোন হিসাবকে কমাচ্ছে না, ঠিক আছে। ওকে, আর একটা কোশ্চেন আমরা একবার দুইবার তিনবার করে রিপিট করব, বাট এটার জন্য অবশ্যই তোমরা একটু সাথে সাথে বলবা, ঠিক আছে। যদি হচ্ছে সাথে সাথে বলো সেক্ষেত্রে তোমার ফ্রেন্ড যারা ক্লাস করতেছে ওদের জন্য সুবিধা হবে এবং পাশাপাশি আমার জন্য সুবিধা হবে, কারণ কোশ্চেন চেঞ্জ করে ফেলে পরবর্তী উপরে যাওয়াটা অনেক বেশি বিরক্তিকর সবার জন্য, এটা বুঝতে পারছি। ওকে, তার মানে কোশ্চেন কিন্তু হচ্ছে ম্যাথ থিওরি দুইটা জায়গা থেকে আসবে। আমরা হচ্ছে দুইটায় কি করব, বেশি বেশি ফোকাস করব, একটাকে ফোকাস করবো এবং আরেকটাকে যদি অবহেলা করি তাহলে কিন্তু আলটিমেটলি পরীক্ষার হলে গিয়া কিছুটা হলেও তোমার উপর প্রভাব পড়বে এবং তুমি কিন্তু প্রপারলি আনসার করে আসতে পারবে না। আর যদি থিওরি এবং ম্যাথ দুইটাতে তুমি দক্ষ থাকো সেক্ষেত্রে কোশ্চেন যেভাবেই হোক, ভাই অনেক সময় বলো না ভাই ম্যাথ কয়টা আসবে, থিওরি থেকে কয়টা আসবে, ভাই এত কিছু জানার কী দরকার, তুমি হচ্ছে কী করো প্রিপারেশনটা এমনভাবে নাও থিওরি থেকে আসুক ম্যাথ থেকে আসুক ডাজন্ট ম্যাটার, তোমার কাজ কি পরীক্ষার হলে গিয়া যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আনসার করে আসতে হবে, তাই না। ওকে, আমরা বিপরীত হিসাব তো সবাই জানি, তারপর আমি একবার করে একটু বলে দেই। বিশেষ করে বিপরীত সম্পদটা তোমরা দেখছো যে এটা থেকে একদম ডিরেক্টলি কোশ্চেন আসে,
ঠিক আছে, আসবে নিচের কোনটি বিপরীত সম্পদের উদাহরণ বা প্রতি সম্পদের উদাহরণ, কোনটা সম্পদের উদাহরণ। এছাড়াও তোমরা জানো নর্মালি সম্পদ যেহেতু ডেবিট, বিপরীত সম্পদ কি হবে, ক্রেডিট হবে। ব্যয় ডেবিট, বিপরীত ব্যয় কি হবে, ক্রেডিট হবে। হ্যাঁ, দায় ক্রেডিট, বিপরীত দায় কি হবে, ডেবিট হবে। মূলধন ক্রেডিট, বিপরীত মূলধন কি হবে, ডেবিট হবে। ঠিক আছে, আয় ক্রেডিট, বিপরীত কি হবে, ডেবিট হবে। এক্সাম্পলগুলো তোমরা জানো। ঠিক আছে, যেমন আয়কে যে কমাই দিচ্ছে সে হচ্ছে বিপরীত আয়, ব্যয়কে যে কমাই দিচ্ছে সে হচ্ছে বিপরীত ব্যয়। সাইফুল ইসলাম হিসাম স্যার, এই কনফিডেন্স আছে, গ্রেট। সেই কনফিডেন্সে লাগবে ভাই, কনফিডেন্স থাকা লাগবে। মানে কনফিডেন্স যদি থাকে, পরীক্ষার হলে গিয়ে তোমার ভিতরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে এবং পজিটিভ ভাইব থাকবে। ঠিক আছে, দেখবে যে বাজে চিন্তা যদি থাকে তাহলে পরীক্ষার হলে গিয়ে শুরু দিকে একটা নার্ভাসনেস কাজ করে, তাই না? ওকে, পরেরটা দেখো, উদ্বৃত্ত পত্রের স্টক হোল্ডারদের সত্ত্ব অংশে কিভাবে বোনাস শেয়ার বিতরণ দেখানো হয়। তার মানে আমরা এই যে বোনাস শেয়ারটা আমরা কোথা থেকে দিই, আমরা প্রত্যেকে জানি যে বোনাস শেয়ারটা মূলত এই যে দেখো জমাকৃত বা মুনাফা অথবা সংরক্ষিত মুনাফা, আমি দুইটা নামে লিখে দিলাম। এই জমাকৃত মুনাফা বা সংরক্ষিত মুনাফা থেকেই মূলত কি করা হয়, এটা থেকে মূলত তোমার বোনাস শেয়ারটা দেওয়া হয়। ঠিক আছে, আর তোমরা প্রত্যেকে জানো যে এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সাধারণ সঞ্চিতি, একটা হচ্ছে সাধারণ সঞ্চিতি, আরেকটা হচ্ছে কি লভ্যাংশ। ঠিক আছে, এই লভ্যাংশটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বোনাস, আরেকটা হচ্ছে কি নগদে। একটা হচ্ছে বোনাস, আরেকটা হচ্ছে কি নগদে। ঠিক আছে, এখন দেখো এই জমাকৃত মুনাফা থেকে যদি তুমি বোনাস শেয়ার দাও তাহলে জাবেদাটা কি হতে পারে, জাবেদাটা এমন হয় এই জমাকৃত মুনাফা থেকে দিচ্ছ, তার মানে জমাকৃত মুনাফা কমে যাচ্ছে, এই জমাকৃত অথবা সংরক্ষিত মুনাফা কি করতেছে, কমে যাচ্ছে। যদি কমে যায়, যেহেতু এগুলো ওয়ের উপাদান বা অ্যাসির উপাদান, তার মানে তাহলে এগুলো হয়ে যাবে ডেবিট। তার মানে এগুলো কমে গেলে এগুলো হবে কি, এগুলো হয়ে যাবে ডেবিট, এগুলো হয়ে যাবে ডেবিট। এবং তোমার শেয়ার মূলধনটা এখানে কি করবে, শেয়ার মূলধনটা এখানে তোমার হচ্ছে বৃদ্ধি পাবে। আর শেয়ার মূলধন যদি বৃদ্ধি পায় তাহলে হয়ে যাবে ক্রেডিট। তার মানে এখানে ওই কি করলো, ওই হচ্ছে হ্রাস পেলো, আর এখানে ওই হচ্ছে বৃদ্ধি পেলো। আমরা এটা যেহেতু কোম্পানি ব্যবসা, ওইয়ের পরিবর্তে আমরা কি লিখবো, অ্যাসি লিখবো। এটা হচ্ছে কোম্পানি ব্যবসার ক্ষেত্রে অ্যাসি, মানে কি শেয়ার হোল্ডার্স ইকুইটি। ঠিক আছে, শেয়ার হোল্ডার্স ইকুইটি। তো দেখো যদি হচ্ছে বোনাস শেয়ার দেওয়া হয় তাহলে মূলত আমরা সংরক্ষিত মুনাফা থেকে বাদ দিচ্ছি, কারণ সংরক্ষিত মুনাফা কমে যাচ্ছে এবং এখানে শেয়ার মূলধনটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তার মানে শেয়ার মূলধনের সাথে আমরা যোগ করতেছি, দ্যাটস ইট। বুঝতে পারছি? ওকে, আমাদের সাথে জয়েন করছে হাফিজা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সো আমরা দেখতে পাচ্ছি এখন অনেকে শেয়ার করি নেই, কাইন্ডলি প্রত্যেকে যার যার জায়গা থেকে একটু শেয়ার করে দিই ক্লাসটি। ওকে, কারণ হচ্ছে অনেকেই পরীক্ষা দিবে এবং অনেকের হচ্ছে কনফিডেন্স লো থাকে, এই ক্লাসটা করলে হয়তো বা তার কনফিডেন্স অনেক বেশি বাড়বে, অনেক বেশি থাকবে। কারণ হচ্ছে কি, আমি হচ্ছে বলে দিব যে কোথা থেকে কোশ্চেন হবে। ওকে, এবং এখান থেকে যে কোশ্চেনগুলো প্র্যাকটিস করা হচ্ছে এখান থেকে তুমি ডিরেক্টলি কমন পাবে, হুবহু পাবে। ওকে, তার মানে সংরক্ষিত মুনাফা থেকে বাদ দিব। এই যে দেখো সংরক্ষিত মুনাফা একটু এক্সচেঞ্জ করে দিতে পারে, তখন হয়ে যাবে কি জমাকৃত মুনাফা, তাই তো? ওকে, এবং শেয়ার মূলধনটা বৃদ্ধি পাবে। তারপর আমরা যদি দেখি 5 নম্বর কোশ্চেনটা, হিসাব বিজ্ঞানের যে নীতি অনুযায়ী উদ্বৃত্ত পত্রে দেনাদারকে নিট আদায়যোগ্য মূল্য দেখানো হয়। আমরা পড়ছিলাম রক্ষণশীলতা নীতি, ভাই এমনভাবে শিখাইছিলাম যাতে তোমার মনে থাকে যে যেখানেই কম আছে, যেখানেই লস আছে, যেখানে ছোটটা আছে সেখানে কি আছে, রক্ষণশীলতা নীতি আছে। কারণ রক্ষণশীলতা নীতি অলওয়েজ কি করে, অলওয়েজ হচ্ছে ক্ষতিটা পছন্দ করে, কমটা পছন্দ করে, লাভ না নিয়ে সে ক্ষতিকে নিবে। ঠিক আছে, তার মানে আমরা জানি দেনাদার কি থাকে, বেশি থাকে, আর নিট দেনাদার কি থাকে, কম থাকে। তো আমরা হচ্ছে এই যে আর্থিক অবস্থার বিবরণীতে দেনাদারকে নিট আদায়যোগ্য মূল্য দেখানো হয়, এটা হচ্ছে কি রক্ষণশীলতা নীতি অনুসারে। এটা কোন নীতি অনুসারে, এটা হচ্ছে রক্ষণশীলতা নীতি অনুসারে। এটা হচ্ছে কি রক্ষণশীলতা নীতি অনুসারে, বুঝতে পারছি? এটা হচ্ছে রক্ষণশীলতা নীতি অনুসারে, এটা হচ্ছে রক্ষণশীলতা নীতি অনুসারে। তাহলে আমরা এই যেই টার্মটা এটা হচ্ছে আনসার করে ফেলবো। পাশাপাশি আমরা আরেকটা জিনিস মাথায় রাখবো, তোমরা জানো অনেক সময় দেওয়া থাকবে সমাপনী মজুত পণ্যের দুইটা মূল্য, একটা বাজার মূল্য, একটা ক্রয় মূল্য। এখন এই বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যেটা ছোট আমরা সেটাকে নিয়ে থাকি, যেটা কম সেটাকে আমরা নিয়ে থাকি, আর এটা হচ্ছে রক্ষণশীলতা নীতি অনুসারে। ঠিক আছে, যেটা ছোট বা কম এটা আমরা নিয়ে থাকি হচ্ছে রক্ষণশীলতা নীতি অনুসারে।
তাই তো? এখন এই যে রক্ষণশীলতা নীতি অনুসারে নিচ্ছে, তা আমরা বলতে পারি না যে হচ্ছে যদি এরকম থাকে আরও যে মুনাফা আছে ক্ষতি আছে, এই দুইটার মধ্যে আমরা ক্ষতিকে নিচ্ছি, এটা কোন নীতি অনুসারে? রক্ষণশীলতা নীতি অনুসারে। এখন এই বিষয়গুলো হচ্ছে একটু মাথায় রাখবা যে রক্ষণশীলতা নীতির মধ্যে কোন কোন টার্মগুলো যায়। ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন আসলে তাহলে তুমি কি ইজিলি আনসার করতে পারবা। ওকে, সো আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। তার আগে হচ্ছে অনেকে আনসার করতেছি, বাট যারা চেষ্টা করতেছি না তারা সবাই কাইন্ডলি একটু চেষ্টা করি। কারণ হচ্ছে কি তোমার এই যে ক্লাসে আসছো, আমি তো পড়াচ্ছি, বলে দিচ্ছি, অল্টারনেটিভ নাম বলতেছি, বাট নিজের একটু কী করতে হবে, চেষ্টা করতে হবে। আলটিমেটলি পরীক্ষার হলে গিয়ে পরীক্ষার কিন্তু তুমি নিজে দিবা, ঠিক আছে? তো পরীক্ষার হলে গিয়ে বা হলে যাওয়ার আগে যাতে কনফিডেন্সটা কি হয়, গ্রো হয়, হ্যাঁ, সো এটার জন্য অবশ্যই তোমার নিজের একটু এফোর্ট দেওয়া লাগবে, ঠিক আছে? ওকে, সো মেরা আনসার করছো সুমাইয়া, তারপর হচ্ছে আনিশা, ফারজানা, কাজী সুমাইয়া নূর, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 6 বলছে নিম্নলিখিত অ্যান্টিগুলোর মধ্যে একটি ছাড়া বাকি সবই কোম্পানির শেয়ার হোল্ডারদের ইকুইটির অংশ, সেটি কোনটি? ইকুইটি তো বুঝতেই পারছো যে মালিকানা সত্ত্বের অংশ, ঠিক আছে? তো আমরা দেখব কোনগুলো মালিকানা সত্ত্বের অংশ। গুড, ওকে, সো এটা তোমরা নিজের আনসার করতে পারবা, আমি জানি। কারণ হচ্ছে কি মালিকানা সত্ত্বের উপাদান কোনগুলা সেইগুলো আমরা 19 থেকে শিখে আসছি। তারপরে একটু দেখো সংগৃহীত মুনাফা কোম্পানি ব্যবসার ক্ষেত্রে ইকুইটির একটা অংশ। তারপরে দেখো মূলধন রিজার্ভ, এটাও একটা অংশ। সাধারণ রিজার্ভ, এটাও কি একটা অংশ। বাট শেয়ার যে বিনিয়োগটা, এটা কিন্তু আর মালিকানা সত্ত্ব না। তোমরা জানো বিনিয়োগ, ইনভেস্টমেন্ট, এটা কিন্তু মালিকানা সত্ত্বের অংশ না, ঠিক আছে? সো শেয়ার বিনিয়োগটা কি তাহলে এখানে আমাদের ইকুইটির বা শেয়ার হোল্ডারদের ইকুইটির অংশ হবে না। ওকে, অলরেডি অনেকে আনসার করে ফেলছো বি নাম্বারটা, সবাই বি নাম্বার, ইয়েস, অল আর কারেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী দেখো ব্র্যান্ড নেম। তোমরা জানো যে যে সম্পদটা ধরা যায় না, এই যে দেখো এই যে টার্মগুলা, বিশেষ করে অস্পর্শনীয় সম্পদ এবং ভুয়া সম্পদ, মানে যেটাকে আমরা বলি ভুয়া সম্পদ, মিথ্যা সম্পদ, কাল্পনিক সম্পদ, এই দুইটা টার্ম থেকে কোশ্চেন থাকবেই থাকবে, মাস্ট থাকবে। মানে তুমি যে কোনো পরীক্ষা দাও এখান থেকে একটা কোশ্চেন আসবেই, ঠিক আছে? তার মানে হচ্ছে নিচের কোনটি অস্পর্শনীয় সম্পদ, নিচের কোনটি কি ইনটেনজিবল অ্যাসেট। বিকল্প নামগুলো মনে রাখবে, এক্সাম্পলগুলো মনে রাখবা, এই দুইটা একসাথে একটু মনে রাখবা, তাহলে 1 মার্ক তোমার নিশ্চিত কি থাকবে, কমন থাকবে, এবং 1 মার্ক তুমি এনশিওর করতে পারবে। এখানে আমরা পড়ছিলাম যে যে সম্পদটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু কি আছে, অর্থনৈতিক মূল্য আছে, এটা হচ্ছে অস্পর্শনীয় সম্পদ। যেমন ধরো সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, গ্রন্থসত্ত্ব, লেখসত্ত্ব, কপিরাইট, এই প্রত্যেকটা হচ্ছে কি অস্পর্শনীয় সম্পদ। অন দ্য আদার হ্যান্ড আমরা জানি যে যে সম্পদটার বাস্তব কোনো অস্তিত্বই নাই, সেটা হচ্ছে কি ভুয়া সম্পদ, মিথ্যা সম্পদ, কাল্পনিক সম্পদ, অলিক সম্পদ। কি হতে পারে, যেমন প্রাথমিক খরচাবলী, শেয়ার ভাট্টা, ঋণপত্রের ভাট্টা, অবলোকের কমিশন বা দোস্তরি, ঠিক আছে, বিলম্বিত বিজ্ঞাপন, হ্যাঁ, গবেষণা ব্যয়, ব্যবসা স্থানান্তর ব্যয়, এই প্রত্যেকটাই হচ্ছে কি তাহলে তোমার অস্পর্শনীয় সম্পদ অথবা ভুয়া সম্পদ, ঠিক আছে? আশা করি এই যে সহজ টার্মগুলো আছে, এই সহজ টার্মগুলো থেকে যদি প্রশ্ন আসে তাহলে যাতে আমরা আনসার করতে পারি অ্যাটলিস্ট, ঠিক আছে? কোনোভাবে যাতে ভুল না হয়, বুঝতে পারছি, কোনোভাবে যাতে ভুল না হয়। ওকে, তাহলে এই ব্র্যান্ড নেম, এটা হচ্ছে কোন ধরনের সম্পদ? এটা হচ্ছে একটা অস্পর্শনীয় সম্পদ, বুঝতে পারছি? তাহলে এটাকে একটা অস্পর্শনীয় সম্পদ। ওকে, তারপর দেখো নিচের কোনটি সর্বোত্তমভাবে উৎপাদন খরচ বর্ণনা করে। এখন দেখো উৎপাদন খরচ বর্ণনা করে, আমরা এই যে উৎপাদন খরচ বা উৎপাদন ব্যয়, আমরা দেখছি হচ্ছে উৎপাদন ব্যয়। এই যে উৎপাদন ব্যয় অথবা এটার আরেকটা নাম হচ্ছে কারখানা ব্যয়, তাই না? এখন ওরা বলছে এই কারখানা ব্যয় বের করতে হলে আমার কোন পর্যন্ত যেতে হবে। দেখো শুরুতেই হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে ব্যবহৃত কাঁচামাল বের করি, প্রত্যেকে জানো। এই ব্যবহৃত কাঁচামালের সাথে ব্যবহৃত কাঁচামাল, এই ব্যবহৃত কাঁচামালের সাথে আমরা যদি প্রত্যক্ষ খরচগুলো যোগ করি, বিশেষ করে ধরো এই যে প্রত্যক্ষ ব্যয় বা খরচ বা প্রত্যক্ষ শ্রম বা প্রত্যক্ষ মজুরি, এই তিনটা যোগ করে দিলে আমরা পাই মুখ্য ব্যয়। আমরা কি পাই? মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয়ের সাথে আমরা যদি হচ্ছে কারখানা উপরিব্যয়টা যোগ করি,
বা কারখানা উপরিব্যয়ের আরেকটা নাম হচ্ছে উৎপাদন উপরিব্যয়। কারখানা উপরিব্যয় বা উৎপাদন উপরিব্যয়, হ্যাঁ, এটা যদি যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাই প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। তার মানে ওরা বলছে উৎপাদন খরচ বর্ণনা করে কোনটা। এখন দেখো এখানে আমাদের শুরুতেই প্রত্যক্ষ কাঁচামালটা আসবে, হ্যাঁ, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি বা শ্রম, তারপরে কি প্রত্যক্ষ খরচ, এইগুলো একসাথে যোগ করে আমরা পাবো মুখ্য ব্যয়। আর এই মুখ্য ব্যয়ের সাথে আমি যদি হচ্ছে যোগ করে দেই কারখানা উপরিব্যয়টা অথবা উৎপাদন উপরিব্যয়টা, এই উৎপাদন উপরিব্যয় বা কারখানা উপরিব্যয় কি, এগুলো হচ্ছে ব্যবসায়ের বা কারখানার অভ্যন্তরীণ খরচগুলা আর সকল প্রকার পরোক্ষ খরচগুলা। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাবো উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। ক্লিয়ার? উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়টা আমরা পেয়ে যাব। বুঝতে পারছি? ওকে, আরেকটা হচ্ছে ডি নাম্বার আনসার করছে, ডি নাম্বার ঋতু আনসার করছে, মেরা আনসার করছে, ত্রিমা, তারপর কাজী সুমাইয়া, জিহাদ জুনায়েদ 8B। ইয়েস, ওকে। তারপর আমরা যে কোশ্চেনটা দেখবো, তো এই প্রশ্নটা দেখো লাস্ট ইয়ারে ঢাবিতেও আসছে একদম হুবহু, এবং এই টাইপের কোশ্চেনগুলো তো একদম তোমাদের কাছে কি পানির মতো সহজ, দুধ ভাত, তাই না? কেন? কারণ ভাই বিক্রয়যোগ্য পণ্যের যদি সংখ্যা যদি আমরে আরও অনেক চেঞ্জ করে দেয়, তারপর তোমাদের কেউ আটকাতে পারবে না। পারবে? কেউ আটকাতে পারবে না। পারবে? কেউ পারবে না। সো এখানে ওভারঅল যদি একটা বিষয় আমরা চিন্তা করি, এই কোশ্চেনগুলো ডিরেক্টলি রিপিট হচ্ছে লাস্ট কয়েক বছর। এটা ঢাবিতে আসছে লাস্ট ইয়ারে হচ্ছে তোমার 24-25 সেশনে হচ্ছে কি করছে তোমার হচ্ছে 7 কলেজে চলে আসছে। ওকে, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত টাকা? দেখো এখানে প্রারম্ভিক মজুদ দেওয়া আছে, সমাপনী মজুদ, বিক্রিত পণ্যের ব্যয়, তিনটা দেওয়া আছে। তার মানে প্রারম্ভিক মজুদ আর হচ্ছে এটার সাথে সম্পর্ক কার আছে? কৃত পণ্যের ব্যয়। তো ভাই ওর সঙ্গীত তো নাই, তাহলে ওরা নিতে পারবো না। আমরা চলে যাব 2 নম্বরে অল্টারনেটিভে। এখানে কি আছে? সমাপনী মজুদ পণ্য 30,000 টাকা। তার মানে এই যে সমাপনী মজুদ পণ্য 30,000 টাকা দেওয়া আছে, আর হচ্ছে কি, আর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, সমাপনী মজুদ পণ্য আর হচ্ছে কি বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয় কত দেওয়া আছে? বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 70,000 টাকা। এই দুইটা যোগ করলে আমরা পেয়ে যাবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই সূত্রগুলো আমরা শিখে আসছি, এই সূত্রগুলো আমরা কি শিখে আসছি, তাই না? 1 লক্ষ টাকা। যদি হচ্ছে 1 নম্বর সূত্রে অ্যাপ্লাই করে ম্যাথ আসে, তাহলে তোমার কৃত পণ্যের ব্যয় বের করতে হলে হয়তো অনেক সময় নিট লাভের সাথে হচ্ছে কি থাকে, সরি ক্রয়ের সাথে কি থাকে, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, এগুলো একটু কাজ করা লাগে, খুঁজে হচ্ছে নিট ক্রয়টা বের করতে হয় অনেক সময়। ওকে, ক্লিয়ার? তো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে যদি কোশ্চেন আসে, তাহলে জাস্ট 2টা সূত্র দেখবা। 1 নম্বর সূত্রে অ্যাপ্লাই করে আনসার বের করতে না পারলে 2 নম্বর সূত্রতে চলে যাবে। বুঝতে পারছি? ওকে, আচ্ছা এই কোশ্চেনটা একটু প্রবলেম আছে, এটা আমরা একটু পরবর্তীতে দেখব। এটা আমরা কিছু মিসিং আছে লেখা, টাইপিংয়ের সময় ভুল হয়েছে। পরেটা দেখো, নিচের কোন হিসাবগুলো বছরের শেষে বন্ধ করা হয়? আমরা একদম শিখছি ইজিভাবে যে সমাপনী দাখিলা। ভাই একটু সামারাইজ করি, এত সহজ একটা টপিক, এই সহজ টপিক থেকে কোশ্চেন আসে। কি আসে? যে নিচের কোনটি অস্থায়ী হিসাব, নিচের কোনটি কোন হিসাবের যে শূন্য করা হয়, হ্যাঁ, কোন হিসাবটা বন্ধ করা হয়, এই টাইপের কোশ্চেন অনেক সময় চলে আসে। পিয়াল বলছে ক্লিয়ার। ওকে, তো দেখো এই সমাপনী দাখিলার মূল উদ্দেশ্য হচ্ছে হিসাবের যে শূন্য করা, কোন হিসাবের যে অস্থায়ী হিসাবের যে। তোমরা এইটুকু মনে রাখবা, অস্থায়ী হিসাবগুলো কি করা হয়? এই যে অস্থায়ী, এই অস্থায়ী, তারপর হচ্ছে নামিক বা অবাস্তব হিসাব, অস্থায়ী নামিক বা অবাস্তব হিসাব, এই হিসাবগুলো হচ্ছে জের শূন্য করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। মানে আমি একটু সহজ ভাষায় বলি, সকল প্রকার আয়, ব্যয় এবং হচ্ছে উত্তোলন, এবং এখানে বিপরীত আয়ও আসবে, বিপরীত ব্যয়ও আসবে। সেই টার্মটা থেকে একটা কোশ্চেন তোমাদের থাকবে। এগুলো হচ্ছে অস্থায়ী হিসাব, এই হিসাবগুলোর যে শূন্য করা হয়। তাহলে স্থায়ী হিসাব কোনটা? বা যদি আসে কোশ্চেনটা সমাপনী পরবর্তী রেওয়া মিলে কোন হিসাবগুলো যাবে, তাহলে কোন হিসাবগুলো যাবে? এখানে স্থায়ী হিসাবগুলো যাবে। মনে করো তোমার কি আসতে পারে, এখানে আসতে পারে আসবাবপত্র, দালান কোঠা, মূলধন, এইগুলো কি স্থায়ী হিসাব। এই স্থায়ী হিসাবগুলো কি তাহলে যাবে? ঠিক আছে, এই স্থায়ী হিসাবগুলো তাহলে কি করবে? এখানে যাবে। ওকে, তো দেখো এই টার্মটাও কিন্তু খুবই সহজ। তো এখানে কোশ্চেন প্রতি বছর হয়ে আসছে যে কিছু কিছু টার্ম এগুলো থেকে কোশ্চেন আসবেই। এখন সহজ হলো কি, তুমি এখান থেকে 1 মার্ক এনশিওর করতে পারবা। খুবই সহজ টার্ম। এখন তুমি যদি মনে করো এগুলো সহজ দেখে একদম প্র্যাকটিসই না করো, পরীক্ষার হলে দিয়ে দেখবা যে সহজ টার্ম থেকে তুমি একটা ভুল করে ফেলছো। ঠিক আছে, ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার হচ্ছে 12, নিচের কোনটি করণিক ভুল নয়? আমরা এভাবে শিখছিলাম যে হিসাব বিজ্ঞানের ভুল হচ্ছে প্রধানত 2 ধরনের, তাই না? ধরো রেওয়া মিলে ভুল হচ্ছে প্রধানত 2 ধরনের। একটা হচ্ছে একতরফা ভুল, একটা কি, একটা হচ্ছে একতরফা ভুল,
আরেকটা হচ্ছে দুতরফা ভুল। এখন দেখো এই যে দুতরফা ভুল, এই দুতরফা ভুল কিন্তু হচ্ছে তোমার মূলত হিসাব বিজ্ঞানে কোনো প্রভাব ফেলে না, বাট একতরফা ভুল কিন্তু হচ্ছে রেওয়া মিলের প্রভাব ফেলে। এই ভুলগুলা রেওয়া মিলে কি করে প্রভাব ফেলে, এই ভুলগুলা রেওয়া মিলে প্রভাব ফেলে, এই ভুলগুলা রেওয়া মিলে কি করে, এই ভুলগুলা রেওয়া মিলে প্রভাব ফেলে। বাট এখানে যেগুলো দেখতে পাচ্ছ দুতরফা ভুল, এটা হচ্ছে আবার দুই ধরনের, একটা হচ্ছে তোমার নীতিগত ভুল, আরেকটা হচ্ছে কি কর্ণিক ভুল। নীতিগত ভুল, কর্ণিক ভুল, এই কর্ণিক ভুল হচ্ছে আবার চারটা লেখার ভুল, বাদ পড়ার ভুল, পরিপূরক ভুল এবং হচ্ছে কি খতিয়ান ভুক্তির ভুল। এই ভুলগুলো হচ্ছে তোমার হচ্ছে মিলে কি করে অঘটন। আচ্ছা অঘটন এখানে ঠিক হয়ে যাবে, আমি হয়তো দেখি না, আমি হচ্ছে পড়াইতেছিলাম, ঠিক আছে। সোহেল ভাই ক্যামেরা অফ হয়ে গেছে, একটু দেখেন, ক্যামেরা অফ হয়ে গেছে। তো তোমরা আনসারটা করতে হবে, ভবিষ্যৎ দেখা যাচ্ছে, ভবিষ্যৎ কি এরকম যদি দেখা যায় তাহলে হবে না ভাই, ভবিষ্যৎ থাকতে হবে ব্রাইট, তাই না, ব্রাইট থাকতে হবে। এই যে এখন যেমন আলো জ্বলতেছে এরকম কি থাকতে হবে, ব্রাইট থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, অনেক একটা অঘটন ঘটে গেছে, অঘটন আর থাকবে না, ঠিক আছে, এই যে সব ঠিকঠাক। এবার আমরা শুরু করে দিই, হ্যাঁ। তো দেখো এই যে একতরফা ভুল, বিশেষ করে ধরো গাণিতিক ভুল, তারপর হচ্ছে যোগ বিয়োগের ভুল, হ্যাঁ, গাণিতিক ভুল, যোগ বিয়োগের ভুল, কার্যের ভুল, যোগের ভুল, বিয়োগের ভুল, এই ভুলগুলো কিন্তু রেওয়া মিল কোনো প্রভাব ফেলে। বাট এখানে যে দুতরফা ভুল, নীতিগত ভুল এবং কর্ণিক ভুল, এই ভুলগুলা নামে ভুল কিন্তু কাজে কোনো ভুল না, এই ভুলগুলো রেওয়া মিল কোনো প্রভাব ফেলে না। বুঝতে পারছি, এই ভুলগুলো রেওয়া মিল কোনো প্রভাব ফেলে না, ঠিক আছে। তার মানে এই ভুলগুলো কি এক্সাম্পল সহকারে আমরা প্রত্যেকে জানি। তো এই ভুলগুলো আসলে কি, প্রত্যেকটা বিশেষ করে লেখার ভুল, মানে লিখতে ভুল করছে। নীতিগত ভুল, মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিখে ফেললে, অথবা মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসেবে লিখে ফেললে নীতিগত ভুল। বাদ পড়ার ভুল, ডিরেক্ট বাদ পড়ে গেছে, কোথায় লিপিবদ্ধ করে নাই। তারপর কি আছে, তারপর তোমার আছে পরিপূরক ভুল, একটা একটা হিসাবের টাকা দিয়ে যখন আরেকটা হিসাব মিলে যাবে সেটা পরিপূরক ভুল। বেদা ক্লিয়ার ভুল, এক হিসাবে টাকা আরেক হিসাবে লিখে ফেললে, এইগুলো নামে ভুল, কাজে কোনো ভুল না। এক্সাম্পল সহকারে তোমাদেরকে অনেক প্র্যাকটিস করাইছি, আশা করি হচ্ছে তোমরা কি করতে পারবা, এইগুলো ইজিলি, এগুলো থেকে কোশ্চেন আসলে ইনশাল্লাহ সলভ করে আসতে পারবা, ঠিক আছে। ওকে, অলরেডি অনেকে আনসার করে ফেলছো, এটা হচ্ছে নীতিগত ভুল, ইয়েস নীতিগত ভুল হবে। পরেরটা বলছো চলতি অনুপাত কত। এখন চলতি অনুপাত মানে কি, চলতি অনুপাত মানে হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায়। তাহলে তুমি খুব সহজে কি করতে পারবা, এখান থেকে চলতি অনুপাতটা ক্যালকুলেশন করতে পারবা, ঠিক আছে। সো ট্রাই করি, লেটস ট্রাই। আনিশ আনসার করছো, সবাই আনসার করছো, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার দেখো চলতি অনুপাত, ভাই চলতি অনুপাত কি নির্দেশ করে, চলতি দায় পরিশোধের ক্ষমতা পরিমাপ করে, স্বল্পকালীন সচ্ছলতা প্রকাশ করে, ঠিক আছে। তার মানে চলতি অনুপাতটা চলতি দায় পরিশোধের ক্ষমতা পরিমাপ করে, অথবা প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধের ক্ষমতা পরিমাপ করে, অথবা স্বল্পকালীন সচ্ছলতা কি করে, যাচাই করতে সহায়তা করে, তাই তো। এখন এটা যেহেতু এটা চাই নাই, চাইছে চলতি অনুপাত কত, তার মানে আমরা শুরুতে কি করব, চলতি সম্পদগুলো বের করব, দেখব চলতি সম্পদের পরিমাণ কত, ডিভাইড করে দেবো চলতি দায় দিয়ে। এখন দেখো আমরা একসাথে একটু লিখে ফেলি, নগদ একটা চলতি সম্পদ 40,000 টাকা, ব্যাংক উদ্বৃত্ত 20,000 টাকা, এটাও একটা চলতি সম্পদ। তারপর আছে মজুদ পণ্য 15,000 টাকা, প্রাপ্য হিসাব 15,000 টাকা, তার মানে 40, 20, 60, 60 আর 30 হচ্ছে কত, 90। এই 90,000 টাকা হচ্ছে তোমার চলতি সম্পদ। এখন এটাকে ভাগ করতে হবে কি দ্বারা, চলতি দায় দ্বারা, 50 আর হচ্ছে কি 20, তার মানে 70,000 টাকা। এখন এটাকে তুমি ভাগ করে দাও, ধরো 90,000কে ভাগ করে দিবা কত দ্বারা, ভাগ করে দিবা হচ্ছে 70,000 দ্বারা। একবার যায়, দেখো একবার যায়, একবার গেলে 70,000, থাকে কত 20,000, যায় না। আমরা কি করবো, না গেলে কি এখানে একটা দশমিক দিয়ে শূন্য দিব। তো এবার দেখো যদি ভাগ করো 2 লাখ, 70 দুগুণে কত হয় 140, 70 দুগুণে 140 থাকে 60, আমাদের যত ইচ্ছা আমরা শুনে দিতে পারবো, তার মানে 6 লাখ। এবার দেখো এবার হচ্ছে 7 নং 63, সাতাটা 56, দেখো 8
7 8 কত 56, মানে কি 8 বার যায়, তাই না? এরকম করলে আমার দেখবে এটা এইভাবে যেতে থাকবে, 8 বার গেলে এখানে 56 না 40 থাকে, 4 লাখ। এখন 4 লাখের যদি হচ্ছে তুমি ভাগ করো, এটা দেখবা 8-এর পর 4 7 28, 5 7 35, 5 বার করে যেতেই থাকবে যেতেই থাকবে। এই জন্য আমরা এক ঘরে নিয়ে নিয়েছি, যেমন 1.29:1, ঠিক আছে? কারণ এটা হচ্ছে কি এভাবে কন্টিনিউয়াসলি যেতেই থাকবে। আর যেমন হচ্ছে এখানে ধরো 6 লাখ থেকে যদি আমি 5,40,000 বাদ দিই, তাহলে থাকে কত 4 লাখ। এই 4 লাখ নিয়ে আসলে দেখবা যে সেমই থাকবে, রেজাল্ট এরকমই থাকবে, মানে যেতেই থাকবে যেতেই থাকবে। তো অনেকগুলো সংখ্যা আমরা নিব না, একটা কি করব, লাস্টে এক ঘর বাড়াই দেবো, তাহলেই হবে। ওকে, এই আর কি। তাহলে আমরা কি করব, এটা এখানে 1.29 এই পর্যন্ত নিয়ে নিব, যেহেতু 8 ছিল, 8-এর পর মনে করো এখানে দেখো এখানে 4 ছিল, 4 লাখ, তাহলে 7 8 56, আমরা যদি 5 বার নেই 5 7 35, তার মানে এই যে 8 5 5 5 5 এভাবে যেতে থাকবে। তো এই জন্য আমরা এখানে একবার বাড়াই দিব, 9 নিয়ে নিব, ঠিক আছে? এটাকে এক বাড়াই ফেলবো। ওকে, না তোমাদের হচ্ছে রাফ করার জন্য কোনো পেপার দিবে না, কোশ্চেনে হচ্ছে কি করতে হবে, আনসার করতে হবে, এবং হচ্ছে তোমার যেই ম্যাথগুলো দিবে আশা করি কোশ্চেনে তুমি আনসার করে আসতে পারবা, একদম ইজিলি পারবা, ঠিক আছে? এটা নিয়ে কোনো টেনশন নাই। আমরা দেখবো ICAB এর পূর্ণরূপ কি, এখান থেকে আমরা অনেক কিছুই শিখছিলাম, তাই না? যে ICAB, এই যে CA ডিগ্রিটা প্রোভাইড করে কি, ICAB এটা মানে কি, ইনস্টিটিউট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ, তাই না? এখন দেখো ইনস্টিটিউট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ, ইনস্টিটিউট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ, ঠিক আছে? এই যেই টার্মটা, এগুলো হচ্ছে কয়েকটা মিনিং আছে, মানে ফুল মিনিং মনে রাখতে হবে, গ্যাপ আছে, তারপর IFRS আছে, হ্যাঁ এগুলো একটু মনে রাখবো তোমরা, গ্যাস আছে, তারপর আমরা আরেকটা পড়ছিলাম ICAB আছে, CMA, ICMAB একটা আছে। সো এই কয়েকটার হচ্ছে ফুল মিনিং মনে রাখবে, এখান থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে বিশেষ করে, ঠিক আছে? তো এই ফুল মিনিংগুলো আমরা যদি জানি, এখান থেকে হয়তো 1 মার্ক কমন পাবো ইনশাল্লাহ। বুঝতে পারছি? 14 নম্বর ক্লিয়ার? 14C নাম্বার, ওকে। নগদান বই ব্যাংক বেগুন উদ্ভিদের মধ্যে গড়মিলের কারণ নয় কোনটা? এই যে দেখো 9 না, এই জিনিসগুলো হচ্ছে আমরা কি করতে পারি না, মনে রাখতে পারি না, ঠিক আছে? এখানে ফোকাসটা করতে হবে। তাহলে দেখো যে কোনটা বিশেষ করে নগদান বই এবং ব্যাংক বিবরণী উদ্ভিদের মধ্যে গড়মিলের কারণ নয়। আমরা জানি ব্যাংক সমানের বিপরীতে দুইটা পক্ষ থাকে, একটা হচ্ছে ব্যাংক আর একটা হচ্ছে কি নগদান বই। এই যে দুইটা পক্ষ আছে, এই দুইটা পক্ষের মধ্যে আমাদের দেখতে হবে অ্যাকচুয়ালি যদি দুইটা বইতে কাজ করে, ধরো এটাও কাজ করছে এটাও কাজ করছে, তাহলে ব্যাংক সমানের বিবরণীটা মিলে যাবে। যখন একটা পক্ষ কাজ করছে ফরসে, এই মনে করো নগদান বইতে কাজ করে নাই বাট ব্যাংক বইতে কাজ করছে, তখন কিন্তু কি করবে, এটা গড়মিল হয়ে যাবে, তখন ব্যাংক সমানের বিবরণীটা গড়মিল হয়ে যাবে, ঠিক আছে? তখন কি হবে, গড়মিল হবে। এখন এখানে 4টা অ্যান্টি দেওয়া আছে, 4টা অপশন আছে, এই 4টা অপশন তুমি নিজে একটু ট্রাই করো, দেখো তুমি পারো কিনা। অবশ্যই তুমি পারবা, কারণ হচ্ছে তুমি যদি বুঝতে পারো টার্মগুলো যে কোন পক্ষ কাজ করছে এবং কোন পক্ষ কাজ করে নাই, এবং যদি হচ্ছে এইগুলো না জানো, এইগুলো না বুঝো, তাহলে কিন্তু আলটিমেটলি পরীক্ষার হলে গিয়েও তুমি হচ্ছে কি করবে, ধরা খাবে। কেন? কারণ হচ্ছে গিয়া আমরা জানি প্রত্যেকেই যে এই টার্মগুলো যদি ধরতে আমি না পারি, আমি যদি বুঝতে না পারি যে কোন পক্ষ কাজ করছে কোন পক্ষ কাজ করে নাই, তাহলে কিন্তু আলটিমেটলি আমি ম্যাথও মিলাতে পারবো না, এবং থিওরি থেকে যদি কোশ্চেন আসে যে এটা কিভাবে ব্যাংক সমানুপাতিতে প্রদর্শন করা হয়, এটা কিভাবে ব্যাংক সমানুপাতিতে লিপিবদ্ধ করা, এটাও আমরা পারবো না, ঠিক আছে? এই জন্য আমাদের প্রত্যেকটা লেনদেনের কি করতে হবে, ভালো করে বুঝতে হবে যে কে কে কাজ করছে। দেখো ব্যাংক চার্জ ধার্য করছে, এই ব্যাংক চার্জ ধার্য করলে এখানে ব্যাংক কাজ করছে, নগদান বইতে কোনো কাজ করে নাই। ব্যাংক কর্তৃক প্রদায় বিল পরিশোধ, এটা কি হয়েছে, এখানে ব্যাংক কাজ করছে বাট নগদান বইতে কোনো কাজ করা হয় নাই। তারপর দেখো ব্যাংকে জমাকৃত প্রাপ্য বিল প্রত্যাখ্যান হয়েছে বা প্রত্যাখ্যাত হয়েছে, এখানে কে কাজ করছে, ব্যাংক কাজ করছে, বাট নগদান বইতে কোনো কাজ করা নাই। কিন্তু এই যে দেখো ক নম্বরটা, প্রাপ্ত চেক বিলম্বে ব্যাংকে জমা দেওয়া হয়েছে, যাই হোক প্রাপ্ত যে চেকটা
ঠিক আছে, দেনাদারের কাছ থেকে আদায় হয়েছে, এটা বিলম্বে মানে একটু দেরিতে কি হয়েছে, এটা হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তার মানে দেরিতে হইলেও তোমার ব্যাংক কি করছে, কাজ করে ফেলছে। তাহলে এখানে দুইটা পক্ষে কাজ করে ফেললো। ঠিক আছে, তাহলে এটা কি ব্যাংক সমন্বয় বিবরণী গরমিলের কারণ নয়, কারণ এখানে দুইটা পক্ষে কাজ করছে। একটা ব্যাংক সমন্বয় বিবরণী ক্লাস দেন। এখন ভাইয়া ওভাবে পসিবল হবে না, কারণ টপিক ওয়াইজ পড়ানো। যদি হচ্ছে এমন হয় ব্যাপারটা, আগামীকালকে আমরা যেটা করতে পারি, ব্যাংক সমন্বয় বিবরণীতে আমরা একটু কিছু কোশ্চেন রাখতে পারি, এবং ব্যাংক সমন্বয় বিবরণীতে ধরো যত টাইপের প্রশ্ন আসে প্রত্যেকটা টাইপ থেকে একটা করে কোশ্চেন এক্সারসাইজ করাই দিতে পারি, এইটুকু। এছাড়া হচ্ছে আর কিছু করার নাই। ঠিক আছে, এছাড়া অতিরিক্ত কিছু করার নাই, কারণ এখন টপিক ওয়াইজ দেওয়া পসিবল হবে না ক্লাস। এবং তোমাদের যে পরিমাণ রেসপন্স দেখতেছি, হতাশ। ঠিক আছে, সো ব্যাংক সমন্বয় বিবরণীতে যদি ম্যাথ আসে, এই ম্যাথগুলো তোমরা একদম ইজিলি ক্যালকুলেশন করতে পারবা ইনশাল্লাহ। কারণ হচ্ছে কি, যারা আমার ক্লাসগুলো করছে স্পেশালি আগে ব্যাংক সমন্বয় বিবরণী, তাদের কখনোই কি হবে না, ভুল হবে না, আমি জানি এইটুকু। কারণ হচ্ছে কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, এবং তুমি এক ঘর মেথডে হচ্ছে যদি হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর সূত্রটা অ্যাপ্লাই করতে পারো, যে শর্টকাট ট্রিক্সটা দিয়েছিলাম নগদান অনুসারে a প্লাস b মাইনাস, সো এটাও যদি হচ্ছে তুমি বুঝতে পারো, তাহলে ইনশাল্লাহ কি করতে পারবা, যে কোনো ম্যাথ সলভ করতে পারবা। আর আধুনিক পদ্ধতিতে তো হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী সলভ করাটা আরও বেশি সহজ, কারণ এখানে যে কাজ করে তার কাজ করা লাগে, তাই তো। ওকে, পরের কোশ্চেনটা আমরা অংশীদারি ব্যবসার হিসাব নিকাশ থেকে সলভ করব। তবে একটু বলে রাখি, অংশীদারি ব্যবসার হিসাব নিকাশের যে বেসিক টার্মগুলা, বিশেষ করে মুনাফাটা বন্টন কিভাবে করতে হয়, উত্তরের উপর কত % সুদের ধার্য করতে হয়, কত মাসে ধার্য করতে হয়, কি কি কন্ডিশন আছে, এই বিষয়গুলো একটু মনে রাখতে পারলে এখান থেকে তুমি কি করতে কোশ্চেন কমন কিন্তু পাবে। ওকে, ইউটিউবে দেওয়া আছে, করে নাও। হ্যাঁ, ইউটিউবে যদি থাকে তাহলে ওখান থেকে করে নাও। ওকে, তো দেখো এই প্রশ্নগুলা কিন্তু ডিউ থেকে রিপিট হয়েছে, এখানে জাস্ট নামগুলো একটু চেঞ্জ করছে। এখানে দিচ্ছে কি PQS, একটি অংশীদারি কারবারের অংশীদার, এর মূলধন যতক্ষণ এত টাকা দেওয়া আছে, এবং ব্যবসায়ী দ্বারা 2,10,000 টাকা কি করছে লাভ হলে বছর শেষে পি মোট কত টাকা পাবে। এখন পি এর টাকাটা কি করছে, ক্যালকুলেশন করতে বলছে। অনন্যা রয় বলছে স্যার কালো তো কিছু দেখা যায় না। কি দেখা যায় না? এখানে কালোতে হচ্ছে লেখাগুলো তো হোয়াইট আছে, ইভেন এই লেখাগুলো দেখা যাচ্ছে, আর এডুকেশনাল লোগোটাও দেখা যাচ্ছে। কি দেখা যায় না বলো, নাকি আমাকে দেখা যায় না, কোনটা? ওকে, মেরা আনসার করছো, মাহিমা আনসার করছো, সুমাই আনসার করছো, গ্রেট। ওকে, তো দেখো 2,10,000 টাকা লাভ হয়েছে কারবারে। এখন কারবারের লাভ কত, 2,10,000, আমরা লিখে ফেললাম 2,10,000 টাকা। গুড। এখন দেখো আমরা যখন বন্টনকৃত মুনাফা বের করব, তখন ইন্ডিভিজুয়াল অংশীদাররা যেটা পাচ্ছে, বিশেষ করে মূলধনের সুদ, বেতন, কমিশন, এগুলো বাদ দিব। মনে রাখবা অংশীদার হিসাব নিকাশের ক্ষেত্রে কিছু কিছু আন্টি আছে বা টার্ম আছে যেগুলা অংশীদারের জন্য আয়, যেমন বেতনটা, তারপর মূলধনের সুদ, কমিশনটা, বাট এইগুলো প্রতিষ্ঠানের জন্য ব্যয়, কারণ প্রতিষ্ঠান যখন বন্টনকৃত মুনাফা বের করবে তখন কিন্তু এই ব্যয়গুলো বাদ দিবে। এখন থেকে ব্যবসা পরিচালনা বাবদ 60,000 টাকা বেতন পাবে। ঠিক আছে, 60,000 টাকা বেতন কে পাবে? সি পাবে, মানে PQS, এস পাবে। এখানে হয়তো টাইপ করার সময় লেখে নাই, এস পাবে। তার মানে এই 60,000 টাকা এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়, এটা আমরা বাদ দিলাম। তাহলে মুনাফা থাকে বন্টনকৃত মুনাফা কত? 1,50,000। এখন দেখো এখানে কোনো কন্ট্রাক্ট করা আছে? আমরা জানি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি, তার মানে চুক্তির উপর বেস করে আমরা কি করব, মুনাফাটা বন্টন করব। যেহেতু দেওয়া নাই, দ্যাটস ওয়াই আমরা কি করব, সমান হারে বন্টন করে দেব। তার মানে এই যে 1,50,000 টাকা আমরা কি করব, সমান হারে বন্টন করব। কয়জন? 3 জন। তাহলে দেখো একজন কত টাকা পায়? 50,000 টাকা। একজন কত টাকা পাচ্ছে? 50,000 টাকা। ঠিক আছে, একজন 50,000 টাকা পাচ্ছে। তার মানে এই যে এখানে আমরা যদি বের করি কার্ডটা, বছর শেষে পি কত টাকা পাবে, পি এরটা বের করতে বলছে, তাই না? এই যে বেতন পাবে এটা কিন্তু বলে দেওয়া নাই যে কে পাবে বেতনটা। ঠিক আছে, তো এখানে যেহেতু হচ্ছে বছর শেষে পি কত পাবে এটা যেহেতু বের করতে বলছে, তার মানে হয়তো এই বেতনটা পিএই হচ্ছে কি করছে, পরিচালনা বাবদ পাবে। ঠিক আছে, ব্যবসা পরিচালনা বাবদ। তাহলে সে হচ্ছে মুনাফা পেলে কত? মুনাফা হচ্ছে বন্টনকৃত মুনাফা থেকে 50,000 টাকা, বেতন বাবদ পাইলে 60,000 টাকা। তার মানে টোটাল কত? 1,10,000 টাকা, 1,10,000 টাকা। ঠিক আছে, টোটাল হচ্ছে
এই পি পাবে কত 1,10,000 টাকা। কারণ ইন্ডিভিজুয়ালি যখন আমি অংশীদারের মূলধনের পরিমাণটা ক্যালকুলেশন করব, তখন কিন্তু অবশ্যই আমার দেখতে হবে যে এখানে সে মানে বেতন বাবদ কোনো টাকা পাচ্ছে কিনা, কমিশন বাবদ কোনো টাকা পাচ্ছে কিনা। যদি পায় সেক্ষেত্রে ওটা অবশ্যই কি মূলধন হিসাবের সাথে অ্যাড হয়ে যাবে। ওকে, মেরা আনসার করছো, মাহিমা আনসার করছো, সুমাইয়া আনসার করছো, আমাদের হিসাম সাইফুল ইসলাম হিসাম আনসার করছেন, গ্রেট। মিস করনে ক্লাসটা থাকবে, ক্লাস দেখতে পারবা, শুরু থেকে দেখে নিবা। ওকে, সেটা বুঝতে পারছি। গট ইট ডিয়ার স্টুডেন্টস। পরেরটা দেখো, আমরা এই অবচয় থেকে কিন্তু লাভ ক্ষতি একটা কোয়েশ্চেন আসতে পারে, তোমরা জানো লাভ ক্ষতি সূত্রটা সবাই জানো। বিক্রয় মূল্য থেকে বই মূল্যটা বাদ দিতে হবে, সেটা থেকে একটা কোয়েশ্চেন তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি। পাশাপাশি হচ্ছে আমরা প্রত্যেকে জানি যে লাস্ট ইয়ারে বিশেষ করে মানে এই বছর অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়েছে যেখানে বর্ষ সংখ্যার সমষ্টি থেকে কিন্তু ম্যাথ আসছে, ঠিক আছে। তো আমি বলতে পারি যে এইবার তোমাদের কিন্তু বর্ষ সংখ্যার সমষ্টি থেকে ম্যাথ আসার একটা সম্ভাবনা আছে, বুঝতে পারছি, ম্যাথ আসার একটা সম্ভাবনা আছে। তার মানে বর্ষ সংখ্যার সমষ্টিতে আমরা একটু বেশি জোর দিব। তো আমরা এই কোশ্চেনটা একটু সলভ করি। এটা হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। শুরুতে একটু লিখে দেই আমি তোমাদেরকে, সেটা হচ্ছে এই ক্রমহ্রাসমান জের মেথডে মনে রাখবা, এই ক্রমহ্রাসমান জের মেথডে হচ্ছে আমাদের ভগ্নাবশেষ মূল্যকে বিবেচনা করা হয় না। কোনটাকে? ভগ্নাবশেষ মূল্যকে। এই ভগ্নাবশেষ মূল্যকে বিবেচনা করা হয় না ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে। এটা একটু মনে রাখবা, এই কোশ্চেনটাও আসবে এবং ম্যাথও কিন্তু কাজে লাগে। অনেক সময় আমরা যখন অবচয়যোগ্য মূল্য বের করতে যাব, অনেক সময় যেটা হয় আমরা কি করি, ভুল করে ফেলি। অবচয়যোগ্য মূল্য বের করতে গেলে আমরা কি করি, আমরা হচ্ছে ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে দিই। এই জন্য মনে রাখবা এই ক্রমহ্রাসমান জের মেথডে তোমার ভগ্নাবশেষ মূল্যকে বিবেচনা করা হয় না, ঠিক আছে। ওকে, সবাই একটু চেষ্টা করো, এটা একটু নোটটা করে ফেলো। দেন হচ্ছে দেখো এখানে আমরা শুরুতে হচ্ছে মেশিনের ক্রয় মূল্য বের করব। একটি যন্ত্রপাতি ক্রয় মূল্য, পরিবহন ব্যয় এবং সঞ্চালন ব্যয় দেওয়া আছে, যথাক্রমে ধরো 5 লক্ষ টাকা। এটা হচ্ছে মেশিনের ক্রয় মূল্য। আমরা প্রত্যেকে জানি একটা স্থায়ী সম্পদ, এই স্থায়ী সম্পদটা ব্যবহার উপযোগী করতে এটার সাথে আনুষঙ্গিক যে খরচগুলো আছে, এই খরচগুলো তোমার কি করতে হবে, স্থায়ী সম্পদ হিসাবে লিপিবদ্ধ করতে হবে, তাই না। তো এখানে দেখো ক্রয় মূল্য এবং এই মেশিনটা ক্রয় করতে গিয়ে পরিবহন ব্যয় হয়েছে কত টাকা, 50,000 টাকা, এবং হচ্ছে সঞ্চালন ব্যয় হয়েছে 20,000 টাকা। তার মানে এই 50, 20, 70, এই 70,000 টাকা তোমার কি মেশিনের সাথে সম্পৃক্ত, তাই না। তো এই জন্য আমরা কি করবো, 5,70,000 টাকা, এটা হচ্ছে আমাদের মেশিনের মূল্য, যন্ত্রপাতির মূল্য, ঠিক আছে। তাহলে যন্ত্রপাতির মূল্য কত আসলো, 5,70,000 টাকা। এখন এখানে দেখো তোমার হচ্ছে দেওয়া আছে অবচয়ের হার কি দেওয়া আছে, দেওয়া নাই, লেখা আছে প্রত্যাশিত আয়ুষ্কাল 4 বছর। তো আমরা জানি অবচয়ের হার কীভাবে বের করে, এই অবচয়ের হারটা বের করে ভাইয়া পুরো এইভাবে যে 100%কে তুমি কি করবা, ম্যাথকাল দ্বারা ভাগ করবা। এখন ম্যাথকাল কত আছে, 4 বছর, ম্যাথকাল কত 4 বছর, যেহেতু মেথড ক্রমহ্রাসমান 2 দ্বারা গুণ করবো আমরা, করলে দেখো 4, 25, 100, 25 × 50, এই 50% হচ্ছে আমাদের অবচয়ের হার। তাহলে অবচয়ের হার কত পেলাম আমি, 50%। তো অবচয়ের হারটা আমরা বের করে ফেললাম 50%। আমি একটু মুছে দিচ্ছি, এই জায়গাগুলোতে লিখবো আমরা। ধরো এই প্রথম বছরে 5,70,000 টাকা আমার কি মেশিনের ক্রয় মূল্য, এটার 50% যদি আমি করি,
দেখো 5 লক্ষর যদি আমি 50% করি তাহলে হয় 2,50,000, আর 70-এর অর্ধেক করলে হচ্ছে 35, তার মানে 2,50,000 আর 35 2,85,000। তো এই যে দেখো এখানে আমাদের অবচয়ের আসে 2,85,000 টাকা। এই অবচয়টা যদি আমি বাদ দিয়ে দেই, বই মূল্য আসে কত? 2,85,000 টাকা। এটা থেকে বাদ দিলে দ্বিতীয় অবস্থার কি হবে? এই যে বই মূল্যটা 2,85,000 টাকা, এটার আবার কি করতে হবে? সেমভাবেই 50% বের করতে হবে। এটার 50% বের করলে তোমার কত হয়? 1,42,500। এই 1,42,000 টাকা দ্বিতীয় বছরের অবচয়। যেহেতু এখানেই আমার ক্লোজ করতে বলছে যে দ্বিতীয় বছরের অবচয় কত হবে, তাহলে আমরা পেয়ে গেলাম 1,42,000 টাকা। একইভাবে তুমি বই মূল্য বের করবা। যদি তৃতীয় বছর বের করতে বললে, তৃতীয় বছর বই মূল্যের উপর 50% হবে, চতুর্থ বছর আবার ওই বই মূল্যের উপর 50% হবে। এই সিকোয়েন্সে তুমি কি করবা? ক্রমহ্রাস যে মেথডে তোমার অবশ্যই কী করতে হবে? অবচয়টা ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার ট্রিক্সটা। এখন দেখো এই মেথডটায় বিশেষ করে হচ্ছে আমাদের অনেক সময় প্রবলেম ফেস করতে হয়। যদি এমন সংখ্যা দেয় যেটা তুমি ক্যালকুলেটর ছাড়া সলভ করতে পারবা না, বাট তুমি যদি লাস্ট 5 বছর বা 7 বছরের কোশ্চেন অ্যানালিসিস করো, দেখবো যে এখানে যেই ম্যাথগুলো দিছে এখানে এমন কোনো সংখ্যা দেয় নাই যে তুমি এটা ক্যালকুলেটর ছাড়া মানে কি করতে পারো? সলভ করতে পারবে না। যেটা সলভ করা পসিবল এমন টাইপের কি কোশ্চেন তোমাকে দিবে। ঠিক আছে, আর তাছাড়া আহামরি কিন্তু এখানে অনেক বেশি কঠিন না যে এই সংখ্যাগুলো তুমি ভাগ করতে পারবে না। এই ভাগগুলো খুবই সহজ। এখন দেখো এই মেথড থেকে যদি ম্যাথ আসে তাহলে অবশ্যই ভগ্নাবশেষ মূল্যকে কোনোভাবেই বিবেচনা করা যাবে না। এটা মনে রাখতে হবে, কোনোভাবে বিবেচনা করা যাবে না। বাট সরলরৈখিক মেথড যদি দেয় সেক্ষেত্রে তোমার অনেক সময় লাভ ক্ষতি বের করতে বলে, এবং লাভ ক্ষতিটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই লাভ ক্ষতি থেকে তোমরা বেশি ম্যাথ প্র্যাকটিস করবা, এখান থেকে কিন্তু কমন পাওয়ার একটা সম্ভাবনা অনেক বেশি। ওকে, আর যদি তোমার হচ্ছে বর্ষ সংখ্যা সমষ্টির মেথড হচ্ছে সেম, একই মেথড অ্যাপ্লাই করে তুমি যে কোনো বর্ষ সংখ্যা সমষ্টি মেথডে ম্যাথ সলভ করতে পারবা। এটাও একটু কাইন্ডলি প্রত্যেকে ট্রাই করবো, যেহেতু এই বছর প্রত্যেকটি ইউনিভার্সিটিতে বর্ষ সংখ্যা সমষ্টি থেকে কোশ্চেন ছিল, তার মানে তোমাদের সময়ও মাস্ট থাকবে। এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা সম্ভাবনা আছে। ওকে, তুমি 25 দিয়ে কীভাবে করবা? এখানে অবচয়ের হার বের হচ্ছে কত? 50%। এখন তুমি কি 25% ধরে কীভাবে করবা? এটা হচ্ছে কি পার্সেন্টেজ আমরা বের করি না, যে হচ্ছে একটা পার্সেন্টেজ বের করে ফেললাম, যা মন চাইলো তাই করে ফেললাম। পরে দেখবো আমরা নগদ প্রবাহ বিবরণী। এখানে বলছে পুরাতন আসবাবপত্র বিক্রয় কোন ধরনের নগদ প্রবাহ। এখন দেখো এই যে নগদ প্রবাহ বিবরণীর কার্যক্রম কয়টা? এই নগদ প্রবাহ বিবরণীর হচ্ছে কার্যক্রম 3টা। আমরা প্রত্যেকে জানি যে নগদ প্রবাহ বিবরণীর কার্যক্রম হচ্ছে মূলত 3টা। হ্যাঁ, কার্যক্রমগুলো কয়টা? কার্যক্রম হচ্ছে 3টা। আমি একটু জাস্ট আলোচনা করি, এটা অনেকে আমরা পারি না। প্রথমে আছে কি বলতো? প্রথমে আছে পরিচালন সংক্রান্ত কার্যক্রম, তারপরে 2 আছে বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম, এবং সর্বশেষ আছে অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম। তাই না? এখন দেখো আমরা যদি একটু আলোচনা করে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে এই পরিচালনা সংক্রান্ত কার্যক্রম আমরা মূলত নিট লাভের সাথে কাজ করব। নিট লাভের সাথে বিশেষ করে আমরা অনগদ লেনদেন কোনগুলা? অবচয়, অবলম্বন, অবক, এগুলো যোগ করব। আর চলতি সম্পদ বৃদ্ধি পাইলে বিয়োগ, হ্রাস পাইলে যোগ, চলতি দায় বৃদ্ধি পাইলে যোগ, হ্রাস পাইলে বিয়োগ। আর বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম আমরা স্থায়ী সম্পদগুলো যদি ক্রয় করি তাহলে বিয়োগ, আর যদি বিক্রি করি তাহলে কি? যোগ। কারণ হচ্ছে নগদ টাকা কোথায় আসতেছে, তুমি দেখবা নগদ টাকা আসলে আমরা এখানে কি করব? নগদ প্রবাহ বিবরণী মানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, অর্থাৎ নগদ টাকাটা কখন আসতেছে, কখন চলে যাচ্ছে, এই জিনিসটা ফোকাস করব। আসলে যোগ, চলে গেলে কি? বিয়োগ। আসলে যোগ, চলে গেলে বিয়োগ। তাহলে বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রমে আমরা স্থায়ী সম্পদগুলো নিয়ে কাজ করব। আর সর্বশেষ অর্থায়ন সংক্রান্ত কার্যক্রমে আমরা শেয়ার সংক্রান্ত যে টার্মগুলো আছে এগুলো যোগ বিয়োগ করব। ঠিক আছে, এই হচ্ছে তোমার ওকে। তার মানে এখানে দেখো আসবাবপত্র বিক্রি করছে, এটা তাহলে কি হবে? এটা হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম। ওর এখানে অপশনটা একটু ভুল দেওয়া হয়েছে, যেমন এটা, হ্যাঁ
এটা হবে এই যে ডি নাম্বারটা বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম, ঠিক আছে। তার মানে ডি নাম্বারটা হবে এখানে বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম। ওকে, একজন দিচ্ছে অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম, না এটা হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম। স্থায়ী সম্পদগুলো নিয়ে আমরা কাজ করি হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রমে। যদি হচ্ছে তোমার কোনো স্থায়ী সম্পদ বিক্রি করে এখানে স্থায়ী সম্পদ বিক্রি করলে, স্থায়ী সম্পদ সবাই চিনো, স্থায়ী সম্পদ যদি বিক্রি করে তাহলে হবে যোগ, আর স্থায়ী সম্পদগুলো যদি ক্রয় করে তাহলে হবে কি বিয়োগ। তাহলে কি হবে বিয়োগ হবে। এখন স্থায়ী সম্পদ আর লিখে দেওয়া লাগবে না, যেমন ধর আসবাবপত্র, যন্ত্রপাতি, মেশিন, কম্পিউটার, হ্যাঁ, অফিস সরঞ্জাম, এইগুলা। ওকে, দেখো এখানে হচ্ছে যে তিনটা কার্যক্রম লিখে দিছি তোমাদেরকে, আবার একটু বলি। নগদ প্রবাহ বিবরণের কার্যক্রম হচ্ছে তিনটা। একটা হচ্ছে প্রথমেই পরিচালন সংক্রান্ত কার্যক্রম, নাম্বার 2 বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম, নাম্বার 3 অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম। এখন এই পরিচালন সংক্রান্ত কার্যক্রম আমাদের কি করতে হয়, আমাদের হচ্ছে নিট লাভ দেওয়া থাকবে। এই নিট লাভের সাথে আমরা অনগদ লেনদেনগুলো যোগ করব। অনগদ লেনদেন কোনগুলা, অবচয়, অবলোকন, অবক্ষয়। এছাড়া আমরা নিট ক্ষতি হলে যোগ করব, মুনাফা হলে বিয়োগ করব। আর চলতি সম্পদটা আমাদের বিপরীত কাজ করে এখানে। কারণ দেখো, চলতি সম্পদ যদি তুমি বাড়ে, প্রতিষ্ঠানে চলতি সম্পদ বাড়লে তুমি চলতি সম্পদ কিনে নিয়ে আসছো, নগদ টাকা চলে গেছে, এই জন্য চলতি সম্পদ বৃদ্ধি পাইলে বিয়োগ, আর চলতি সম্পদ হ্রাস পাইলে তুমি যখন চলতি সম্পদ বিক্রি করবা তোমার নগদ টাকা আসবে, তখন কি করতে হয় যোগ। আর চলতি দায়টা কি, তোমার যখন চলতি দায় বৃদ্ধি পাবে মানে কি নগদ টাকা আসবে, এই জন্য চলতি দায় বৃদ্ধি পেলে যোগ, আর চলতি দায় হ্রাস পাইলে বিয়োগ। এই হচ্ছে পরিচালনা সংক্রান্ত কার্যক্রম। তারপরে বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম নিয়ে আমরা অনেক মুনতাসির আলী বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম নিয়ে অলরেডি আমরা আলোচনা করছি। বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম নিয়ে আমরা অলরেডি আলোচনা করতেছি, তাই তো। এখানে স্থায়ী সম্পদগুলো সহজ ভাষায় বিক্রি করলে টাকা আসতেছে, তার মানে যোগ হবে, আর যদি ক্রয় করে তখন কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে, দ্যাটস ইট। আর অর্থায়ন সংক্রান্ত যেমন শেয়ার যদি তুমি ক্রয় করো তাহলে হচ্ছে বিয়োগ, আর শেয়ার এগুলো যদি ইস্যু করো তখন কি হবে যোগ, মানে বিক্রি করলে যোগ হবে। ওকে ওকে, তারপর দেখো পরের একটা কোশ্চেন। এই প্রশ্নটা তোমরা অনেকের কাছে পরিচিত মনে হচ্ছে, যে এই কোশ্চেনটা তোমার কি ডিউ থেকে আসছে বা রিপিট হয়েছে, তাই না। তো আমরা এখানে যে কোশ্চেনগুলো দেখতে পেলাম বেশিরভাগ কোশ্চেন কিন্তু ডিউ থেকে আসছে। তো এখানে প্রারম্ভিক একটি মজুদ পণ্যের ক্রয় মূল্য বাজার মূল্য দেওয়া আছে। তো আমরা জানি মজুদ পণ্যের এই ক্রয় মূল্য এবং বাজার মূল্যের যেটা কম, ধরো এই ক্রয় মূল্য অথবা বাজার মূল্য, এই দুইটার মধ্যে যেই মূল্যটা কম থাকবে সেটাকে আমরা কি করব বিবেচনা করব। এটা হচ্ছে রক্ষণশীলতা নীতি অনুসারে। তার মানে 15,500 12,500 দুইটা, একটা কি ক্রয় মূল্য বাজার মূল্য, এখানে বাজার মূল্য কম আছে, তার মানে আমরা বিবেচনা করব বাজার মূল্যটা কত 12,500। এখন দেখো এখানে আমরা ব্যবসায় মুনাফার উপর কি প্রভাব ফেলতেছে, এটা দেখো এখানে সমাপনী মজুদ পণ্য 12,500 টাকা, তার মানে সমাপনী মজুদ পণ্য 12,500 টাকা। ওরা বলছে কি একবার গণনা থেকে বাদ পড়ছে, সমাপনী মজুদ পণ্য গণনা থেকে বাদ পড়লে কম দেখাবে, আর গণনা থেকে যদি বাদ পড়ে তাহলে কম দেখাবে। আর সমাপনী মজুদ পণ্যটা যদি হচ্ছে তোমার সঠিকভাবে লিপিবদ্ধ করা হয় তাহলে সমাপনী মজুদ পণ্যের মূল্য বেশি দেখাবে। একবার কম দেখাচ্ছে একবার বেশি দেখাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা বলতে পারি এখানে সমাপনী মজুদ পণ্যের মূল্য বেশি দেখাইছে। সমাপনী মজুদ পণ্যের সাথে মুনাফার একটা পজিটিভ সম্পর্ক, তার মানে সমাপনী মজুদ পণ্য বেশি দেখালে মুনাফাও কী করবে বেশি দেখাবে। গট ইট। তার মানে সমাপনী মজুদ পণ্য যদি বেশি দেখায় মুনাফাও বেশি দেখাবে, সমাপনী মজুদ পণ্য বেশি দেখালে বিক্রিত পণ্যের ব্যয়টা কম দেখাবে। ঠিক আছে, তো এই জাস্ট হচ্ছে তোমার এখানে যেই কম্পেয়ারগুলো করতে হয় এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে কোনটার সাথে কার সম্পর্ক আছে, তাহলে ইনশাল্লাহ এখান থেকে কোশ্চেন তোমরা ইজিলি হচ্ছে কি করতে পারো আনসার করে আসতে পারবা। পরেরটা দেখো সর্বশেষ কোশ্চেন 20 নাম্বার কোশ্চেন।
আজকে আমরা যেটা করলাম, আজকে হচ্ছে আমরা হচ্ছে তোমাদেরকে বিশেষ করে আমি 7 কলেজের লাস্ট ইয়ারের আপডেট প্রশ্ন সলভ করে দিলাম। রিজন একটাই, তোমাদেরকে বোঝানোর ট্রাই করলাম যে আসলে কোশ্চেনটা কেমন হয়, কোথা থেকে আসে। আমরা যেটা বুঝতে পারলাম এগুলো সব ডিউর কোশ্চেন। তার মানে ডিউর তুমি 10 বছরের কোশ্চেন সলভ করো, ঠিক আছে, ডিউর 10 বছরের কোশ্চেন সলভ করো, এবং শুধুমাত্র ডিউ না, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি 7 কলেজের প্রশ্ন একদম বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স একদম সেই করে পড়বা যে তোমার বেসিক ক্লিয়ার। জাস্ট তুমি রিভিশন দাও, কোশ্চেন প্র্যাকটিস করে এখান থেকে হুবহু কমন থাকবে ইনশাল্লাহ। নেক্সট ক্লাস অর্থাৎ আগামীকাল, তোমরা প্রত্যেকে জানো আগামীকাল আমাদের ক্লাস কিন্তু সেম টাইমে, আগামীকাল আমাদের ক্লাস কিন্তু সেম টাইমে। তার মানে আগামীকাল আমরা ইনশাল্লাহ বিকাল 5টা 15 মিনিটে, তাই না, সবাই হাজির হয়ে যাবো। এবং কালকে আমরা হচ্ছে যেটা করব, আমরা হচ্ছে ইনশাল্লাহ একদম যে কোশ্চেনগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আসতে পারে এই কোশ্চেনগুলো কী করবো, সলভ করব, মানে সাজেশন টাইপের ক্লাস। এবং আজকেরটাও পুরোপুরি সাজেশন টাইপেরই ক্লাস, কারণ এটাই মেন। তুমি দেখো এই বছর হিসাব বিজ্ঞান প্রশ্ন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রিপিট করছে, কোশ্চেন সিকোয়েন্স কিন্তু সেমই ছিল। তার মানে এটাই হচ্ছে কি তোমার মূল হাতিয়ার, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে হবে, এবং এটাই তোমার মূল হাতিয়ার ভালো করার জন্য, ঠিক আছে। সো আগামীকাল আমরা হচ্ছে একদম এখানে কি করব, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন থাকবে, বিভিন্ন টাইপের কোশ্চেন থাকবে, ঠিক আছে, যেগুলো আসার মতো। আর আজকের যেই কোশ্চেনগুলো দেখলে এখান থেকে কি কোশ্চেন কমন থাকবে ইনশাল্লাহ। এই সোহেল ভাইকে ক্যামেরার প্রবলেম হয়েছে। না না আফিসা, এখানে শর্ট সিলেবাস শুধু পড়লে হবে না, ফুল সিলেবাসটা পড়তে হবে। কারণ হচ্ছে এখানে দেখবে শর্ট সিলেবাসের বাইরের কিছু টপিক থেকে প্রশ্ন হয়, যেমন দেখলা এখানে নগদ প্রবাহ বিমা থেকে প্রশ্ন আসছে। তারপর হচ্ছে তোমার কেমন আবার গ্যাস, এটা আমি দেখছি, বাট সোহেল ভাইকে তো পাচ্ছি না। ওকে ওকে, সো 10 নম্বর কোশ্চেনটা একটু ত্রুটিপূর্ণ ছিল, এখানে কি চাইছে এবং তোমার হচ্ছে নাম্বার মিসিং ছিল, দ্যাটস আমি ওটা সলভ করাই নাই। সো ওটা সলভ করে দেবো, কোনো প্রবলেম নাই। আমরা তাহলে আগামীকাল ঠিক বিকাল 5টা 15 মিনিটে হাজির হয়ে যাব। আর তোমাদেরকে যেই টপিকগুলো পড়তে হবে বিশেষ করে সেটা একটু বলে দেই, জাস্ট মুখে মুখেই বলে দেই। তার আগে কোশ্চেনটা একটু সলভ করি। হ্যাঁ, একটি পুরানো গাড়ি পুনঃসংস্করণ ব্যয়ের উদাহরণ কোনটা? দেখো একটা পুরাতন গাড়ি হোক, গাড়িটা পুরানো, বাট এটা যদি তুমি নতুন করে সংস্কার করো তাহলে গাড়িটা আবার নতুন করে তুমি কত বছর ব্যবহার করতে পারবা। তার মানে এটা যদি গাড়ির সাথে সম্পৃক্ত, অবশ্যই এটা কি একটা মূলধনজাত ব্যয় হবে। না না, এইচএসসির বই কেন পড়বা, এইচএসসির বই কেউ পড়বো না, এইচএসসির বই কেউ পড়বো না, ঠিক আছে। ওকে, আমরা একটু কিছু টপিক তোমাদেরকে দেখাই যে টপিকগুলো থেকে কোশ্চেন আসবে। এবং আজকের ক্লাসে আমরা যে টপিক থেকে কোশ্চেন সবচেয়ে বেশি দেখলাম, ধরো টপিকগুলা যেমন ধরো 3 স্টার। হ্যাঁ, এখানে বিশেষ করে আমরা যেটা দেখছি, শুরুতেই আমরা ম্যাথ সলভ করলাম হচ্ছে পণ্যের ক্রয় বিক্রয় হিসাব থেকে, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে তোমার মুনাফার হার থেকে কোশ্চেন আসতে পারে। এখানে তোমার হচ্ছে বিশেষ করে সমাপনী মজুদ পণ্য বিক্রিত পণ্য, এখান থেকে কোশ্চেন আসতে পারে। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, তাহলে পণ্যের ক্রয় বিক্রয় হিসাব, এই টপিকটা তোমরা একটু বেশি প্র্যাকটিস করবা, ঠিক আছে। তারপর আমরা যদি বলি যেমন ধরো হিসাব সমীকরণ, এই হিসাব সমীকরণ থেকেও ম্যাথ থাকবে। আর হিসাব বিজ্ঞান পরিচিতি, এটা বেসিক থেকে কোশ্চেন থাকে, বিশেষ করে হিসাবগুলা, এই হিসাবগুলা থেকে কিন্তু তোমরা কোশ্চেন পাবে, ঠিক আছে। সেই টপিকগুলো দেখবা ভালো করে। আমরা এবার যদি দেখি অবচয়, দৃশ্যমান সম্পদের হিসাব নিকাশ, অবচয় একটা টপিক। তারপরে অংশীদারি দিবসের হিসাব নিকাশ, হিসাব বিজ্ঞান নীতিমালা। হ্যাঁ, হিসাব বিজ্ঞানের নীতিমালা, সমন্বয় দাখিলার থেকে যদিও তেমন একটা কোশ্চেন ছিল না, কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, এর থেকে 2টা বা 3টা কোশ্চেন থাকবেই মাস্ট।
এই টপিকগুলো একটু বেশি দেখবো। হ্যাঁ, মজুদ পণ্যের হিসাব নিকাশ, অংশীদারি ব্যবসার হিসাব নিকাশ, এই টপিকগুলো থেকে আজকে কোশ্চেন প্র্যাকটিস করো বিশেষ করে। যদিও হচ্ছে আমরা জানি যে শর্ট সিলেবাসের বাইরের টপিকগুলো থেকে কোশ্চেন আসে, তো অবশ্যই প্রত্যেকটা টপিকে টাচ করতে হবে, বাট এই টপিকগুলো তোমরা একটু বেশি টাচ করবে, এখান থেকে কোশ্চেন বেশি থাকবে। সো আমরা এখানে শেষ করতেছি আজকের ক্লাসটি। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল বিকাল 5:15 ঠিক আছে? আর সবাই একটু বিশেষ করে প্রিভিয়াসের কোশ্চেন বেশি বেশি সলভ করো, 7 কলেজের কোশ্চেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, যেহেতু এই টপিকগুলো থেকে প্রশ্ন আসতেছে এবং তোমাদের সময় একটা আসার একটা পসিবিলিটি আছে, অনেক বেশি সম্ভাবনা আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তাহলে সবাই ভালো থাকি, সুস্থ থাকি, দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ। এখানে কিন্তু অল্প কয়েকটা টপিক আমি জাস্ট লিখে দিলাম, বিশেষ করে এখন এখানে ব্যাংক সমন্বয় বিমিটা আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, বাট এই টপিকগুলোতে একটু বেশি প্রশ্ন আসবে। হ্যাঁ, শোনো ফাহমিদা, এখানে হচ্ছে তুমি 10 বছরের কোশ্চেন ইজিলি সলভ করতে পারবে। এখানে একই টাইপের প্রশ্ন, ওকে, একই টাইপের প্রশ্ন, চেষ্টা করো ইনশাল্লাহ পারবে, কোনো ব্যাপারই না।